তো আমরা আমরা একটু দেখি যে জিকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে কত মার্কস। তার আগে একটু বলো তো, তোমরা এই যে সেজ ইওর ড্রিম টু বি এ ডক্টর, এটা কোন মেডিকেল কলেজ তোমরা বলতে পারবা? এখানে ছবিতে যেই মেডিকেল কলেজটি দেখতে পাচ্ছ এটা কোন মেডিকেল কলেজ? হ্যাঁ, এবং এই মেডিকেল কলেজ থেকে গত সেশনে একটা প্রশ্ন আসছিল যে এই মেডিকেল কলেজটি কত সালে প্রতিষ্ঠিত হয়। তো এখানে একটা কনফিউশন আছে, এক এক বই এক এক রকম কথা লেখা থাকতে পারে। হ্যাঁ, কিন্তু ঢাকা মেডিকেল কলেজের লোগোতে লেখা ছিল 1946 সাল। ঠিক আছে, কিন্তু আবার সরকার থেকে যখন প্রজ্ঞাপন জারি করে তখন কিন্তু ওখানে 48 সাল লেখা ছিল। সো জিকেতে কিছু বিষয় কনফিউশন হবে, কিছু বিষয় এমন প্রশ্ন থাকবে যেগুলো তুমি উত্তর এক একটা এক এক রকম থাকতে পারে। একটু পরে আমরা আরো ডিটেলস দেখবো, এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। হ্যাঁ, তো আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশন দেখি। আমরা জানি মেডিকেল 100 মার্কের এমসিকিউ পরীক্ষায় তার ভিতর বায়োলজি 30, কেমিস্ট্রি 25, ফিজিক্স 20, ইংলিশ 15 এবং জিকে 10। তো জিকেতে তোমাদের যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই ভাইয়া তোমাকে কি করতে হবে, এখন থেকেই সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে। তবে দেখো, আগে গত সেশন থেকে আমাদের ইন্টারন্যাশনাল যোগ হয়েছে। 17-18 সেশনের সর্বশেষ সেশন ছিল যেখানে আন্তর্জাতিক ছিল। এরপরে 18-19 থেকে মূলত ইন্টারন্যাশনালটা বাদ দিয়ে দেওয়া হয় এবং লাস্ট 24-25 সেশন থেকে আবার ইন্টারন্যাশনাল যোগ করা হয়েছে। তবে আমি যদি একটা পরিসংখ্যান দিই, এই যে 10 মার্কস, এই 10 মার্কসের ভিতর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া বাংলাদেশ থেকে কত মার্কস আসবে এবং ইন্টারন্যাশনাল থেকে কত মার্কস আসবে। তাহলে আমি যদি দেখি বাংলাদেশ থেকে গত সেশনে, মানে এই লাস্ট যে সেশনটা পরীক্ষা হয়ে গেছে, যারা এখন মেডিকেল ফার্স্ট ইয়ার, ওদের প্রশ্ন আসছিল এখান থেকে 8টা আর এখান থেকে আসছিল 2টা, এই টোটাল আছে 10 মার্কস। তাহলে আমাদের বিগত বছরের যে অভিজ্ঞতা বলে যে এর আগের সেশনগুলোতে যখন 17-18 সেশনে কিন্তু সেম এখান থেকে 2টা আসছিল এবং বাংলাদেশ অংশ থেকে 8টা আসছিল। তার মানে লাস্ট সেশনে যখন জিকে ছিল, ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম ভাইয়া, যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাংলাদেশ অংশ থেকে সর্বাধিক প্রশ্ন আসবে। হ্যাঁ, এরও আগের সেশনগুলো 16-17তে ইন্টারন্যাশনাল থেকে 3টা প্রশ্ন আসছিল এবং এখান থেকে আসছিল 7টা। তার মানে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশ অংশ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এক সেশনে সব থেকে বেশি প্রশ্ন আসছিল ইন্টারন্যাশনাল থেকে 6টার মতন, এটা হচ্ছে ব্যতিক্রম। কিন্তু তুমি যদি এখনকার কথা বলি তাহলে বাংলাদেশ থেকেই মূলত 8 থেকে 10 মার্কসের ভিতর 8 মার্কস আসবে বা 7 মার্কস থাকবে ইনশাল্লাহ। আর বাকি অংশটা 3 বা 2 বা 3, আমি যদি রেঞ্জ করি তাহলে 2 থেকে 3 মার্কস ইন্টারন্যাশনাল থেকে আসবে। তাহলে ভাই, এই যে ইন্টারন্যাশনাল বিশাল একটা সমুদ্র, এই সমুদ্র কিভাবে পাড়ি দিব? এই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য রেটিনা তোমাদের পাশে আছে ইনশাল্লাহ। তোমাদের যারা রেটিনার কোর্সে ভর্তি থাকবে এবং আমাদের ফ্রি ক্লাসগুলো তো দেখছো, আজকে তো ক্লাস ইন্টারন্যাশনালের উপর কিছু নিবই। সো এই যে আমরা একটু পরে বলছি যে তুমি যদি রেটিনার সাথে যুক্ত থাকো, দেখবে যে ইন্টারন্যাশনাল মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার একদম ইজি লাগছে। শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না, এরপরে যে কোনো ভর্তি পরীক্ষার জন্য আমাদের জিকে ক্লাস এবং ইংলিশ ক্লাস সব ক্লাসই বেস্ট। সো এই যে ইন্টারন্যাশনাল যদি আমি বলি ভাইয়া, তাহলে সাম্প্রতিক ইন্টারন্যাশনাল থেকে মেনলি এইবার 2টা প্রশ্ন আসছিল, তার ভিতরে একটা সাম্প্রতিক আসছিল। ঠিক আছে, তো সাম্প্রতিকটাই সব থেকে ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল থেকে। বিশেষ করে এখন যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, ভূ রাজনীতি, এইগুলো থেকে মেনলি আছে প্রশ্নগুলো এসে থাকে। বাংলাদেশ দেখো আমি 2টা পার্টে ভাগ করছি। বাংলাদেশকে তোমাকে 2টা পার্টে ভাগ করতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে ইতিহাস পার্ট। ইতিহাস পার্ট কবে থেকে ভাইয়া? এই যে প্রাচীন যুগ থেকে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত না, আজকের দিন পর্যন্ত টোটালটাই হচ্ছে ইতিহাস। ঠিক আছে, তাহলে এই ইতিহাস পার্ট থেকে এই যে 8 মার্কস এখান থেকে আসবে, 5 মার্ক, 4 থেকে 5 মার্কে আসবে এই ইতিহাস পার্ট থেকে। তার মানে প্রাচীন যুগ থেকে আমাদের এই যে আজকের দিন পর্যন্ত। আর বাংলাদেশ পরিস্থিতি মানে কি ভাইয়া? আচ্ছা তোমরা একটু বলো তো, আহ বাংলাদেশ পরিস্থিতি মানে এর ভিতরে ভূপ্রকৃতি থাকবে, বাংলাদেশের সংবিধান, প্রশাসনিক কাঠামো, এই যে অন্যান্য বিষয়, ইতিহাস পার্টটা বাদ দিয়ে। হ্যাঁ, তো আমরা যদি এখন প্রশ্ন করি, বলো তো বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? এটাই হচ্ছে অন্যান্য পার্ট গুলো আর কি। হ্যাঁ, যদি বলি দীর্ঘতম নদী কোনটি, তারপর উচ্চতম পর্বত কোনটি বাংলাদেশের, এই যে সংবিধান, বাংলাদেশের সংবিধানের কয়টি ধারা আছে, এই সব মিলিয়েই বাংলাদেশ পরিস্থিতি, এই পার্টটা থেকে তোমার 3টা প্রশ্ন থাকবে এবং এই ইতিহাস পার্ট থাকে। তাহলে ইতিহাসে প্রাচীন যুগ থেকে আজকের দিন পর্যন্ত আমার টোটালটা হচ্ছে ইতিহাস। তার মানে যদি আমি গুরুত্ব দিই, তোমাকে সবার আগে পড়তে হবে বাংলাদেশের ইতিহাস পার্টটা, কারণ এখান থেকে হাফ মার্কস থাকবে তোমার 5 মার্ক, আর অন্যান্য অংশটাকে থাকবে 3, আর ইন্টারন্যাশনাল আমি এভারেজ মোটামুটি ধরে রাখি 2 মার্কস। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের পরিসংখ্যান বললাম, ইন্টারন্যাশনাল যোগ হওয়ার পরও আমি গত সেশন এবং 17-18 সেশনে লাস্ট ইন্টারন্যাশনাল যোগ ছিল, তো ওখানেও 2টা প্রশ্ন ছিল, এখানেও
গত সেশনে 2টা আসছে এবং এর আগে সেশনে 3টা, তার আগে সেশনে 4টা এবং সর্বাধিক আমি বলেছি মাত্র 5টা। তো ইন্টারন্যাশনাল নিয়ে টেনশনের কিছু নেই, আমরা যে প্যাটার্নের প্রশ্ন হচ্ছে আমরা ধরছি মোটামুটি 2টা প্রশ্নই থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা একটু ক্লাস করবা এবং ক্লাসের মাঝে মাঝে একটু কমেন্ট করবা। ওকে, আমাদের একটু তোমরা একটা কমেন্ট করো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা পরবর্তীতে চলে যাই। এবার সাউন্ড ঠিক আছে? তোমরা বলছো সাউন্ড সমস্যা আছে ভাই একটু। ওকে, এবার ঠিক শোনা যায়? সাউন্ড ঠিক শোনা যায়? একটু জানাও তো। ঠিকঠাক শোনা যায় এবার? ক্লিয়ার? খুশি তোমরা? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ভাইয়া আমরা কোন বই পড়বো? এবার সাউন্ড ঠিক আছে? অ্যালফাবেট বর্ণ, ওকে, থ্যাংক ইউ। অ্যালফাবেট মানে সাম বাংলা কিছু ইংলিশ না, তার নাম আছে অ্যালফাবেট বর্ণ। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আমরা কমেন্ট পড়ছি। আমরা আসলে ভাইয়া তাহলে আমরা কোন বই পড়বো? দেখো ভাই, অবশ্যই জিকের ক্ষেত্রে অবশ্যই তোমাকে আমরা সাজেস্ট করবো মেডিকেলের জন্য রেটিনা ডাইজেস্ট। এটা পড়লে মোর দ্যান এনাফ। দেখো, এখান থেকে তুমি বিগত বছরগুলোতে আমাদের 10-এ 10 100% কমন আসতো। যদি ধরো কোনো প্রশ্ন একটা আনকমন প্রশ্ন দিয়ে দিল যেটা রেটিনা ডাইজেস্টে নাই, সাধারণ জ্ঞানে, সেটা কোনো বইয়ে নাই, এটা মাথায় রাখবা। এমন প্রশ্ন মাঝে মাঝে দিয়ে দেয়, শুধুমাত্র তোমার মেডিকেল প্রশ্ন না, বিসিএস পরীক্ষায়, যে কোনো ভর্তি পরীক্ষায় এমন কিছু প্রশ্ন দিবে যদি আমাদের বইয়ের বাইরে থেকে আসে ভাববা যে এটা কোনো বইয়েই নাই। ঠিক আছে, এরকম কিছু প্রশ্ন মাঝে মাঝে এসে থাকে। তো ওই দু একটা নিয়ে তোমাদের কনসার্নের কোনো বিষয় নাই। বিশেষ করে সাম্প্রতিক থেকে প্রশ্ন, এরকম প্রশ্নগুলো হয়ে থাকে, এগুলো আমরা জিকে বুলেটিন দিয়ে দেবো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার 1 মাস আগে বা ডেন্টাল ভর্তি পরীক্ষার 1 মাস আগে, তখন ইনশাল্লাহ তোমরা আরো বুঝে যাবে। ওকে, সো ভাই এটা তো আমার ডাইজেস্ট, এখানে কিন্তু আমাদের এমসিকিউ গুলো প্র্যাকটিস করার জন্য নাই। তাহলে তুমি এখান থেকে টপিকস ভিত্তিক পড়বে এবং এটা প্র্যাকটিস করার জন্য তোমাকে রেটিনা গাইডে যাইতে হবে। রেটিনা গাইডে ওখানে এমসিকিউ গুলো দেওয়া আছে, ওইটাই পড়লে তুমি মোটামুটি 80 থেকে 90%, 100%, আমি ধরি বলে থাকি যে 99% কমন পাবো ইনশাল্লাহ। তার মানে এখান থেকে তুমি পড়বে। এবং আমাদের বইয়ের বৈশিষ্ট্য কি দেখো, আমাদের এই রেটিনা ডাইজেস্ট বইয়ে তুমি যখন জিকে পড়বে, যেই লাইনগুলো ইম্পর্টেন্ট, তুমি যদি বলো ভাই আমি এত পড়তে পারবো না, তাহলে কি করতে হবে ভাইয়া? এত যদি তুমি পড়তে না পারো, তাহলে আমাদের ডাইজেস্টে যে বোল্ড বোল্ড লাইনগুলো করা আছে, এগুলো পড়লেই তোমার 100% কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে তোমার বইটাও দাগানো আছে। ওকে, ঠিক আছে, আমরা এখন পড়ানোয় চলে যাচ্ছি। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো তো ভাইয়া, সব থেকে জ্ঞানী মানুষ কোন দেশে জন্মগ্রহণ করে? হুম, বলো তো একটু আইডিয়া করে যে বিশ্বের সব থেকে জ্ঞানী মানুষগুলো কোন দেশে জন্মগ্রহণ করে। তো আমরা এটা জানি যে বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ জন্মগ্রহণ করতো গ্রিসে। গ্রিসে, তাই না? কেন গ্রিসে? যেমন দেখো, সক্রেটিস, তার ছাত্র যে ছিল প্লেটো, তার ছাত্র অ্যারিস্টটল এবং তার ছাত্র যে আলেকজান্ডার ছিল, এরা সবাই কিন্তু গ্রিসে বা গ্রিক দেশে বা গ্রিসে জন্মগ্রহণ করছে। এখন একটু বলো তো ভাইয়া, গ্রিসে তো এখন জ্ঞানী কোনো মানুষ জন্মগ্রহণ করে আমরা জানি। এরপরে যদি বলা হয় বর্তমানে কোন দেশে সবচেয়ে জ্ঞানী মানুষ জন্মগ্রহণ করে, একটু অ্যান্সার করো তো, যে বর্তমানে বাংলাদেশে, বর্তমানে কোন দেশে সবথেকে জ্ঞানী মানুষ জন্মগ্রহণ করে? ভেরি গুড, যে বাংলাদেশে। বাংলাদেশে দেখবা যে জ্ঞানী মানুষের অভাব নাই। তাহলে দেখো, এই যে ইতিহাসটা আমরা 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 মূলত আজকে ইতিহাস পার্টটা পড়াবো, ইতিহাসের একটা পার্ট। তো এই ইতিহাস আমরা কবে থেকে জানতে পারি? বাংলাদেশের ইতিহাস যেদিন থেকে বাংলাদেশের ইতিহাস লেখা হয়েছে। তো লেখাটাকে এই যে আলেকজান্ডার যখন এই ভারতবর্ষ আক্রমণ করে, তখন তার যে পরিব্রাজক ছিল, সেই
পরিব্রাজককে পাঠানো হয় যে এই অঞ্চলের খোঁজখবর নেয়ার জন্য। তিনি এই দেশে আসেন এবং ওই বাংলার তিনি এই বাংলাদেশের কি অবস্থা ছিল সেই ইতিহাসটা তিনি লিপিবদ্ধ করেন এবং তখন থেকে আমরা বাংলাদেশের ইতিহাসটা জানতে পারি। তো দেখো ভাইয়া, তো তোমাদের যদি এভাবে কোনো প্রশ্ন আসে যে বাংলাদেশের বা বাংলার ইতিহাসের প্রথম সাম্রাজ্যের নাম কি হবে, তাহলে প্রথম সাম্রাজ্যের নাম হবে মৌর্য সাম্রাজ্য। ইতিহাস আমাদের একটা শিক্ষা দেয়, কি শিক্ষা জানো? একটা বংশ বেশি দিন টিকে না, তার ধ্বংস অনিবার্য। যেমন আমরা কিছুদিন আগে দেখছি ফ্যাসিস্ট হাসিনার পলায়ন, তাই না? সো একটা বংশ বেশি দিন টিকবে না, এটাই স্বাভাবিক। একসময় এই মৌর্য বংশ ধ্বংস হয়ে যায়, তারপরে আসে গুপ্ত বংশ। ঠিক আছে, গুপ্ত বলতে আবার অন্য কিছু বুঝে না। হ্যাঁ, এবার গুপ্ত বংশ ধ্বংস হয়ে যায়, কিছুকাল আমাদের এই বাংলাদেশ স্বাধীন থাকে, স্বাধীন থাকে। ঠিক আছে, তো আমরা এই বাংলাদেশ সৃষ্টির আগ থেকে আমরা এই টোটাল ভারতীয় উপমহাদেশের ইতিহাসটা পড়তে হবে। এই ভারতীয় উপমহাদেশের একটা পার্ট ছিল বাংলাদেশ। ঠিক আছে, তো বাংলা মাঝে মাঝে এই ভারতের অধীনে থাকতে চাইবে না, তো বাংলা মাঝে মাঝে বিদ্রোহ করে বসবে। ঠিক আছে, তারা দিল্লির অধীনে থাকতে চায় না। তো ওই প্রাচীন যুগ থেকে এই জিনিসগুলো চলে আসতেছে। তো একসময় যখন মৌর্য সাম্রাজ্য ছিল, গুপ্ত সাম্রাজ্য, তখন ভারতীয় উপমহাদেশ ছিল। তো বাংলার যে শশাঙ্ক ছিল সে প্রথম বিদ্রোহ করে বসলো এবং বাংলাকে স্বাধীনতা ঘোষণা করে বসলো, বাংলা স্বাধীনতা। এই যে গৌড়ের রাজা ছিল শশাঙ্ক, তিনি বাংলাকে স্বাধীন করে ফেললেন। এরপরে আবার বাংলা দিল্লির অধীনে চলে গেল। তো শশাঙ্ক যখন মারা গেল তখন যোগ্য রাজা ছিল না। তখন কি করতো? এক রাজা আর এক রাজাকে হত্যা করে ফেলতো। ঠিক আছে, পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমন এক রাজা ছোট রাজ্যগুলোকে আক্রমণ করতো এবং সেই জিনিসগুলোকে কি করতো? রাজ্য দখল করে দিত। তো এই যে বিশৃঙ্খল পরিবেশ, এই সময়টাকে বলা হয় মাৎস্যন্যায়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সপ্তম থেকে অষ্টম শতকে মূলত এই মাৎস্যন্যায়টা ঘটেছে। সো এরপরে সবাই ভাবলাম না, এইভাবে একটা রাজ্য চলতে পারে না, তাহলে আমরা আবার একটা রাজার অধীনে আসব। এই রাজার নাম হবে গোপাল। এই যে গোপাল, পাল থেকে আসবে পাল বংশ। তাহলে বাংলার ইতিহাসে প্রথম বংশানুক্রমিক শাসন চালু করে এই পাল বংশ। তার মানে কি, গোপাল রাজা ছিল এবং তার যে ছেলে হবে পরবর্তীতে রাজা হবে এবং তার ছেলে পরবর্তীতে রাজা হবে। এইভাবে বংশানুক্রমিক শাসন শুরু করে এবং এই পালরা। এবং তোমাকে মনে রাখতে হবে, বাংলার ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশের নাম আছে এই পাল বংশ। তোমরা কি বলতে পারো? একটু কমেন্ট বক্সে জানাও তো যে এই পাল বংশ বাংলাদেশে কত দিন শাসন করেছিল। ঠিক আছে, একজন লিখছে, ভাই শুধু কি রেটিনার ডাইজেস্ট কেনা যায় না? হ্যাঁ, আমরা রেটিনার ডাইজেস্ট বিক্রি করি, তুমি কিনতে পারবা। যে কোনো লাইব্রেরিতে খোঁজ নেবা অথবা আমাদের অনলাইনে তোমরা নক দিলে তোমাদের বইটা বিক্রি করা যাবে। ওকে, এবার পালরা এক সময়, তাহলে আমরা জানলাম যে পাল বংশের প্রথম রাজার নাম হচ্ছে গোপাল এবং পাল বংশের যে সর্বশেষ রাজা তার নাম হবে মদন পাল। ঠিক আছে, এই যে আমরা বলি না এই মদন এদিকে আয়, এই মদন বলে বাংলা ডিকশনারিতে কোনো শব্দ নাই। এই মদন পাল থেকে আসছে মদন, কারণ এই মদন পাল ছিল বেকুব। এই বেকুবের কারণে পাল বংশ ধ্বংস হয়ে যায়। এই কারণে এই মদন পাল আছে পাল বংশের সর্বশেষ রাজা। তো মনে রাখবা, এবার সেন বংশ আসে। ঠিক আছে, এরপরে আমরা জানি বাংলায় মুসলিম শাসন শুরু হয় 1204 সালের দিকে। আমরা ছোটবেলা থেকে ইতিহাসে একটা নামই শিখছি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তাই না? 9, 10 বা 6, 7 আমরা এই নামটা শিখে সারাদিন বলতাম। সেই ইখতিয়ার বাংলা প্রথম মুসলিম শাসন শুরু করে যান। এরপর আমরা ব্রিটিশরা চলে আসে। এটা আমাদের পড়া না, এটা আমার সামারাইজ। আমি জাস্ট শুধু হেড নিউজগুলো তোমাদেরকে দেখাইছি, একটু পড়া আমরা একটু পরে শুরু করব। ঠিক আছে, ভেরি গুড। অনেকেই 400 অ্যান্সার করছো যে 400 বছর। তো এই ছিল আমাদের ব্রিটিশরা আসে। তো আমি পড়াবো বাংলাদেশ অংশ। ঠিক আছে, এই পার্টটা ছিল আমাদের হেড নিউজ। এরপরে ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করছে, আমরা এই সময় ব্রিটিশ কলোনিভুক্ত ছিলাম এবং ব্রিটিশদের অধীনে ছিলাম, ব্রিটিশদের গোলাম ছিলাম। তো একসময় আমরা রাজনীতি বিষয়ে সচেতন হয়ে উঠলাম এবং আমরা চিন্তা ভাবনা করলাম এখন থেকে আমরা আর ব্রিটিশদের অধীনে থাকবো না। তো আমাদের যে হিন্দু সম্প্রদায় ছিল ভারতীয় উপমহাদেশে, তারা কংগ্রেস প্রতিষ্ঠা করলো আর আমরা মুসলিমরা পিছিয়ে পড়লাম। আমরা পরবর্তীতে মুসলিমরা প্রতিষ্ঠা করলাম মুসলিম লীগ। ঠিক আছে, তোমরা বলতে পারবা যে পাকিস্তান স্বাধীনতা পায় কত সালে? একটু জানাও তো। ঠিক আছে, একজন লিখছে, ভাইয়া রেটিনার কি প্রাইভেট ব্যাচ আছে? আমাদের প্রত্যেকটা ক্লাসে একটা প্রাইভেট ব্যাচ। ঠিক আছে, সো আলাদা করে কোনো কথা নাই, তোমার সকল কিছু শেখানো হবে ক্লাসরুমে এবং অনলাইনে বা অফলাইনে। ওকে, তো দেখো আমরা যখন ব্রিটিশ কলোনিভুক্ত ছিলাম
তখন আমরা কংগ্রেস, একদিকে হিন্দুরা কংগ্রেস প্রতিষ্ঠা করলাম, আমরা মুসলিমরা মুসলিম লীগ প্রতিষ্ঠা করলাম। সেই মুসলিম লীগের যে আমাদের নেতা ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, শেরে বাংলা ফজলুল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, এইসব তুখোড় নেতাগুলো ছিল। তো একসময় ভারত এবং পাকিস্তান দুই ভাগে ভাগে যায়। দ্বিজাতি তত্ত্ব দেয় মোহাম্মদ আলী জিন্নাহ, দ্বিজাতি তত্ত্ব দেয়, এবং এই দ্বিজাতি তত্ত্ব দেয় লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে। তো এইটা দেওয়া হয় আমাদের শেরে বাংলা ফজলুল হক লাহোর প্রস্তাব দেন 1940 সালে 23শে মার্চ, বা দ্বিজাতি তত্ত্ব তুমি যাই বলো। তো এই লাহোর প্রস্তাব 23শে মার্চ দেওয়া হয়, বা দ্বিজাতি তত্ত্ব এর উপর ভিত্তি করে তৈরি করা হয়। তো এই 23শে মার্চ একটা বিখ্যাত তারিখ, এটা একটু মাথায় রাখবা, কারণ মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব দেন। এই তত্ত্বের উপর ভিত্তি করেই দুইটা স্বাধীন রাষ্ট্র হয়, একদিকে পাকিস্তান আর একদিকে ভারত। 1947 সালে 14 আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি, এবং 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তাহলে একটু বলো তো, মনে করো যে আজকে আমরা আজকের দিনে নাই, আমরা আছি 1947 সালে। তাহলে বলো তো আমাদের স্বাধীনতা দিবস কবে হবে? সবাই একটু কমেন্ট করো, আমাদের স্বাধীনতা দিবস কবে? যে পারবা না, আমরা এখন কিন্তু পাকিস্তান পিরিয়ডে আছি, আমরা ইতিহাসে পার্টে আছি, যে আমরা 47 সালে আছি, তাহলে আমাদের স্বাধীনতা দিবস কবে হবে? ঠিক আছে, যে পারবা না ক্লাস করার পরও ভাববা সে পাল বংশের সর্বশেষ রাজা। ওকে, এখন তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি কিসের ছবি একটু বলো, তোমরা বলো এই ছবিটি কিসের ছবি? এই যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ, এর ফলক সংখ্যা আছে 7টা। দেখো এখানে 1 2 3 4 5 6 7, এই পাশেও 7টা আছে। তো এই 7টা ফলক আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ 7টা সালকে ইন্ডিকেট করে। যেমন একটা কি ভাইয়া, একটা হচ্ছে 1947-এর, সরি, একটা হবে 1952 সালের ভাষা আন্দোলন, একটা 54 যুক্তফ্রন্ট, একটা 56 শাসনতন্ত্র, একটা 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ। 1 2 3 4 5 6 7, এই যে 7টা ফলক আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ 7টা সালকে ইন্ডিকেট করে। আর মেডিকেল ভর্তি পরীক্ষায় আগের বছরগুলোতে এই 7টা সাল থেকে 7টা প্রশ্ন থাকতো। তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 10 মার্ক আসতো, সেই 10 মার্কসের 7টা আসতো এই ইতিহাসের এই 7টা সাল থেকে, এবং বাকি যে 3টা থাকতো সেটা মুক্তিযুদ্ধ থেকে থাকতো। তার মানে 10টায় আসতো এই 47 থেকে 71-এর ভিতর। এখন একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এখান থেকে অ্যাটলিস্ট 5টা প্রশ্ন আসবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট আর 66 6 দফা অতটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? আচ্ছা তোমরা বলো, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন কবে? 5 আগস্ট। তাহলে বলো তো 5 আগস্ট কি দিবস? দেখি কি বলতে পারো, 5 আগস্ট কি দিবস বলো? 5 আগস্ট কি দিবস এটা একটু জানাও কমেন্ট বক্সে। ওকে, তাহলে 52 54 56 62 69 71, এই 60 তুমি যখন ইতিহাস পড়বা এই সালটা আগে পড়বা, এরপরে প্রাচীন যুগ পড়াবা, অন্যান্য পড়ো, কোনো সমস্যা নেই। আজকে আমরা ভাষা আন্দোলন পড়াবো, আজকের ক্লাসটা শুরু হবে এখন, ঠিক আছে? এরপর আমরা ইন্টারন্যাশনাল পড়াবো, ইন্টারন্যাশনালের যুদ্ধ পার্টটা পড়াবো তোমাদের, ঠিক আছে? তোমাদের যাদের লেখায় সাবটাইটেল উঠতেছে, তোমরা তোমাদের স্ক্রিনে সাবটাইটেলটা অফ করে দিতে পারবা তোমাদের সেটিংস থেকে, ঠিক আছে? ফেসবুকে। ওকে, তাহলে 5 আগস্ট কি দিবস রে? 5 আগস্ট কি দিবস লিখো, দেখো। তাহলে চিন্তা করো, আমরা 1947 সালের 14 আগস্ট স্বাধীন হলাম। আমরা যে স্বাধীন হলাম, আমাদের স্বাধীন দেশের নাম ছিল পাকিস্তান। ওই যে একটা স্লোগান আছে না, কি যেন একটা পোলাপান স্লোগান দিচ্ছে, কি যেন, পাকিস্তানি তুমিও জানো আমিও জানি, তাই না? তো আমরা কিন্তু আসলে একসময় পাকিস্তানি ছিলাম, এটা তোমাকে মানতে হবে, আমাদের ইতিহাসের পার্ট। একসময় আমরা ভারতীয় উপমহাদেশের ছিলাম, এটা তোমাকে মানতে হবে, জানতে হবে। তাহলে এই যে আমরা একসময় যখন পাকিস্তানি ছিলাম 47 সালে, আমরা 14 আগস্ট স্বাধীনতা লাভ করলাম। তো দেখো এই পাকিস্তান শব্দের নামকরণ করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী। কত সুন্দর নামকরণ দেখো ভাইয়া, যে এই যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন চৌধুরী রহমত আলী, তিনি পাকিস্তান শব্দের নামকরণ করেছেন, যে পাকিস্তান শব্দ উর্দু ভাষায় যার অর্থ ছিল পবিত্র ভূমি, মানে একটা পবিত্র ভূমি, এবং যার প্রত্যেকটা অক্ষর দ্বারা পাকিস্তানের প্রত্যেকটা অঙ্গরাজ্যের নাম হতো। কত সুন্দর দেখো, যে পাকিস্তান এর পুরো শব্দটার অর্থ হচ্ছে পবিত্র ভূমি, এবং এর প্রত্যেকটা অক্ষর দ্বারা পাকিস্তানের যে 5টা অঙ্গরাজ্য ছিল, 6টা ছিল, তার 5টা অঙ্গরাজ্যের নাম হতো। যেমন পি থেকে পাঞ্জাব, এ থেকে আফগান, কে থেকে কাশ্মীর, এস থেকে সিন্ধু, আর স্থান থেকে বেলুচিস্তান। বলো তো ভাইয়া, এই পাকিস্তান শব্দের ভিতর কোথাও ব আছে, বি আছে? নাই, কারণ তখন তো পূর্ব বাংলাও পাকিস্তানের পার্ট ছিল,
কিন্তু এখানে বি অক্ষর নাই, ওরা আমাদের অঙ্গরাজ্যের কথা চিন্তাই করে নাই। তাহলে দেখো, যেই রাষ্ট্রের নামকরণের ভিতর বি নাই, বাংলাদেশ নাই, তারা তো আমাদের সাথে বৈষম্য করবেই, তাই না ভাইয়া? করবে কিনা একটু বলো তো, কি বৈষম্য করলো? দেখো কি বৈষম্য করলো আমরা একটু দেখি। একটা দেশের একজন কি চুপ্পু থাকতে হয় না রে? এই আমাদের দেশের কি একজন চুপ্পু আছেন না, রাষ্ট্রপতি? তো ওই সময় একটা দেশের একজন রাষ্ট্রপতি থাকতে হয়। তো সেই রাষ্ট্রপতিকে আমরা রাষ্ট্রপতি বলতো না, তখন তখন বলা হতো গভর্নর জেনারেল, ঠিক আছে? তখন কি বলা হতো? গভর্নর জেনারেল। তো একটা দেশের একজন প্রধানমন্ত্রী থাকতে হয়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নাই, পালিয়ে গেছেন। তো আমাদের বর্তমান এখন আছেন যে প্রধান উপদেষ্টা। সো এরকম ধরে রাখো। তাহলে একটা দেশের একজন প্রধানমন্ত্রী থাকতে হয়, একজন রাষ্ট্রপতি থাকতে হয়। সেই 56 সালের আগ পর্যন্ত তাকে আমরা বলতাম, রাষ্ট্রপতিকে বলতাম গভর্নর জেনারেল। এবং যতগুলো অঙ্গরাজ্য থাকবে, এই সবগুলো অঙ্গরাজ্যের একজন করে মুখ্যমন্ত্রী থাকতে হবে। মানে এখন এই ক্লাসগুলোতে তোমরা প্রধানমন্ত্রী কি আর মুখ্যমন্ত্রী বোঝো না। প্রধানমন্ত্রী মানে সারা দেশের প্রধান, আর মুখ্যমন্ত্রী মানে যে সেই দেশের যতগুলো অঙ্গরাজ্য থাকবে সেই অঙ্গরাজ্যের জন্য একজন করে হেড থাকবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো এরা কি করলো, দেখো একটা নতুন রাষ্ট্রের যখন জন্ম হলো, সেই রাষ্ট্রের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ হয়ে গেলেন, ঠিক আছে? এটা আমরা মেনে নিলাম, কারণ জিন্নাহ মুসলিম লীগের নেতা ছিলেন। লিয়াকত আলী খানকে করলেন প্রধানমন্ত্রী, এটাও আমরা মেনে নিলাম। কিন্তু দেখো, বাংলার মুখ্যমন্ত্রী করা হয় খাজা নাজিমুদ্দিনকে। কেন ভাই? বাংলার কি কোনো, বাংলাদেশের কি বা আমাদের এই বাংলা অঞ্চলের কি বা বাংলাদেশের বাংলা ভাষাভাষীর কি কোনো নেতা ছিল না মুসলিম লীগের? ছিল, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, শের বাংলায় কে ফজলুল হক। অথচ তাকে না দিয়ে জিন্নার কাছে ছোট ভাই খাজা নাজিমুদ্দিনকে করা হলো বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি, তাহলে হবে কি? কমেন্ট করো তো, বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি হবে? খাজা নাজিমুদ্দিন। কিন্তু দেখো, এই যে দেশটা যখন ভাগ হয়নি 47 সালের আগ পর্যন্ত, 14ই আগস্টের আগের দিন পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী। অথচ তাকে না দিয়ে জিন্নার কাছে ছোট ভাই খাজা নাজিমুদ্দিনকে করা হলো বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। এখন তোমরা একটু বুদ্ধি খাটিয়ে বলো তো, অ্যান্সার করো তো কেমন পারো। এখন একটু বুদ্ধি খাটিয়ে অ্যান্সার করো, কেমন পারো দেখি। বলো তো, দেশ ভাগের আগে সর্বশেষ বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? দেশ ভাগের আগে বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? আচ্ছা, সাউন্ড কি এখন ক্লিয়ার শোনা যায়? তোমরা একটু বলো তো ভাইয়া, সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা? ভেরি গুড, তোমরা সোহরাওয়ার্দী অ্যান্সার করছো। সাউন্ড কি ক্লিয়ার শোনা যায়? ওকে, ঠিক আছে। তোমরা কি আগে সাউন্ড যে প্রবলেম বলছিলা যে ইকো হচ্ছিল সম্ভবত, এখন এটা শোনা যায় কিনা ঠিকঠাক মতন একটু আমাকে জানিও ভাইয়া। ওকে, তাহলে দেখো আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবা যে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এই প্রথমটা জানতে হবে। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। ওকে, থ্যাংক ইউ। জিল্লুর রহমান লিখছেন ভাই শোনা যায়, ক্লিয়ার শোনা যায় কিনা এটা জিজ্ঞা, মানে আমি প্রশ্ন করছি, স্পষ্ট শোনা যায় কিনা? ওকে, থ্যাংক ইউ, স্পষ্ট শোনা যায়। নেক্সট আমরা ভাষা আন্দোলন পড়বো। তো এই প্রশ্নটির একটি অ্যান্সার দাও তো দেখি, কে পারবা যে ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে? একটু অ্যান্সার করো দেখি, কমেন্ট বক্সে লিখবা। যার হবে এই প্রশ্নের অ্যান্সার, ভাববো তার মেডিকেলে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। এই প্রশ্নটির অ্যান্সার দিতে হবে যে ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে। থ্যাংক ইউ, তোমরা কমেন্ট করতে থাকো। যার যার অ্যান্সার হবে ইনশাল্লাহ আমরা ধরে নেব তার মেডিকেলে চান্স হয়ে যাবে। এখন আসো ভাইয়া, আমরা ভাষা আন্দোলন শুরু করব, এটা আমাদের আজকে টপিকস। আজকে মেনলি আমরা ভাষা আন্দোলন পড়াবো এবং ইন্টারন্যাশনালের একটা গুরুত্বপূর্ণ টপিকস, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ স্নায়ুযুদ্ধ পর্যন্ত আমরা চলে যাব আজকে, ঠিক আছে? ওকে, দেখো ভাষা আন্দোলন আমরা জানি 52 সালে, আমরা সবাই জানি ভাষা আন্দোলন বলতে 52 সাল বুঝি, কিন্তু না না, একটা দেশ সৃষ্টির মাত্র 16 দিনের মাথায় 1 সেপ্টেম্বর, বা কোনো কোনো বইয়ে লেখা আছে 2রা সেপ্টেম্বর, দুইটাই সঠিক। এখন যদি ভাই পরীক্ষায় দুইটা অপশন জীবনেও থাকবে না, হয় 1 সেপ্টেম্বর, এটা নিয়ে একটু কনফিউশন আছে, অথবা 2রা সেপ্টেম্বর, দুইটাই সঠিক, ঠিক আছে? অপশনে যেটা থাকবে সেটা অ্যান্সার করবা।
আর অপশনে যদি দুইটাই থাকে তাহলে 2রা সেপ্টেম্বর অ্যান্সার করবা। যাই হোক, তাহলে মনে রাখবা যে একটা দেশ সৃষ্টি মাত্র 16 দিনের মাথায় বা 17 দিনের মাথায় তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হলো। এই তমুদ্দিন মজলিস কি ছিল ভাইয়া? এই তমুদ্দিন মজলিস ছিল একটি ইসলামিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটির। যিনি প্রফেসর ছিলেন আবুল কাশেম, ফিজিক্সের প্রফেসর, তিনি এই তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা করলেন। এবং এই সাংস্কৃতিক সংগঠনটি তমুদ্দিন মজলিসটি ভাষার জন্য প্রথম দাবি জানায়। কেন? কারণ পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা চিন্তা ভাবনা করে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, কিন্তু টোটাল পাকিস্তানের 56%, কত পার্সেন্ট ভাইয়া? 56%। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা একবার আসছিল যে টোটাল পাকিস্তানের 56% মানুষের মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও উর্দুকে রাষ্ট্রভাষা করা হলো। তখন বাংলার শিক্ষিত সমাজ ভাবে আমরা যারা বাংলায় লেখাপড়া করছি তারা চাকরি বাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়বো যদি উর্দুকে রাষ্ট্রভাষা করা হয়। এই জন্য বাংলার শিক্ষিত সমাজ দাবি জানায়, ঢাকা ইউনিভার্সিটির এই তমুদ্দিন মজলিসের যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল তারা দাবি তোলে যে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। কিন্তু পাকিস্তানের মাথামোটা গোষ্ঠী এটা মানে না। ঠিক আছে, আমরা এটা দেখব, এই কারণেই ভাষা আন্দোলন হয়। সো দেখো, এই তমুদ্দিন মজলিস যে সাংস্কৃতিক সংগঠন ছিল, ইসলামিক সাংস্কৃতিক সংগঠন, তারা একটা পুস্তিকা বের করে, মানে একটা ছোট বই বের করে। এই বইয়ের নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু। এবং তারা একটা পত্রিকা বের করে, যেই পত্রিকাটা ছিল সাপ্তাহিক পত্রিকা, যার নাম ছিল সাপ্তাহিক সৈনিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সাপ্তাহিক সৈনিক। এই সাপ্তাহিক সৈনিককে বলা হতো ভাষা আন্দোলনের মুখপাত্র। ঠিক আছে, তাহলে তোমাদের একটা প্রশ্ন করি, দেখি কমেন্ট বক্সে উত্তর দাও তো, যে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি? ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি বলো? ওকে, দেখো তোমাদের ভাইয়া ক্লাসে একটু মনোযোগী হতে হবে, কমেন্ট করতে হবে। ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো, তাহলে দেখবা তুমি এটা ধরতে পারতেছো। তাহলে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিস। সেই তমুদ্দিন মজলিসের যে পত্রিকা ছিল সাপ্তাহিক সৈনিক, সেটা ছিল ভাষা আন্দোলনের মুখপাত্র। ভেরি গুড। আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো ভাইয়া, এটা তোমরা যারা আমার ক্লাস করছো অলরেডি তারা জানো, আর যারা আজকে প্রথম ক্লাস তোমাদের তারা একটু মনে রাখবা, বাংলাদেশের ইতিহাসে যখনই নতুন কোনো একটা ইস্যু আসবে তখন একটা সংগ্রাম পরিষদ গঠিত হবে। সেই সংগ্রাম পরিষদের কাজ কি হবে ভাইয়া? হরতাল ডাকা। ঠিক আছে, এবং ওই দেশের সরকারের পুলিশের কাজ কি হবে? সেই হরতালে গুলি ছোড়া। আর লোকজনের কাজ কি হবে ভাইয়া? মারা যাওয়া। আর সেই দিন একটা করে দিবস হবে, আর তোমাদের কাজ হবে সেই দিবস মুখস্থ করা। তাহলে 47 থেকে 71 পর্যন্ত যতগুলো দিবস আছে সব আমরা পড়ে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এবার আসো, এভাবে একটা বছর পার হয়ে যায়। তো আমরা যেখানে বলছিলাম যে যখনই বাংলাদেশের একটা ইস্যু আসলো যে রাষ্ট্রভাষা কি হবে, তখন এই প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1 অক্টোবর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বাধীনতার প্রথম বছরে অক্টোবর মাসের 1 তারিখে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই পরিষদের নাম হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা স্বাধীনতার দ্বিতীয় বছরে চলে এসে 48 সাল। তো 48 সালে 23শে ফেব্রুয়ারি একটা অধিবেশন বসে, গণপরিষদের অধিবেশন। এইটা আবার কি জিনিস ভাইয়া? তো একটা সদ্য দেশ তৈরি হয়েছে, সেই দেশে কিভাবে পরিচালিত হবে, সেই দেশের কোনো সংবিধান ছিল না। তো এই যে সংবিধান প্রণয়ন করে যারা, এদেরকে বলা হয় গণপরিষদ। ঠিক আছে, তো সেই গণপরিষদের একটা অধিবেশন বসে 23 ফেব্রুয়ারি। সেই অধিবেশনে ঠিক তার 2 দিন পরে 25শে ফেব্রুয়ারি কুমিল্লার একজন বিখ্যাত ব্যক্তি ছিল, নাম কি বলতো? আর মুস্তাকের নাম বলে দিও না, ঠিক আছে? কুমিল্লার সেই বিখ্যাত ব্যক্তির নাম ছিল ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত তিনি কি করলেন? তিনি বললেন যে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করুন। ঠিক আছে, কিন্তু পাকিস্তানি মাঠামোটা গোষ্ঠী এটা মানলো না। তখন বাংলা শিক্ষিত সমাজ ভাবে, কিরে, একজন গণপরিষদ সদস্য বা সংসদ সদস্যের কথাই শুনতেছে না, তাহলে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের কথা কি শুনবে? এই যে নতুন আর একটা ইস্যু আসলো না ভাইয়া, তাহলে কি গঠন হবে বলো তো? আবার সংগ্রাম পরিষদ গঠিত হবে। তো মনে রাখবা, দ্বিতীয়বারের মতন সংগ্রাম পরিষদ গঠিত হয় স্বাধীনতার দ্বিতীয় বছরে মার্চ মাসের 2 তারিখে। দ্বিতীয়বারের মতন মার্চ মাসের 2 তারিখে এই পরিষদের নাম হয় সর্বদলীয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় আসবে তোমাদের যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 48 সালের 2রা মার্চ। এটা নিয়ে একটু কনফিউশন আছে। এটা বিশেষ পরীক্ষা একবার আসছিল এবং তার অ্যান্সার 52 দিছিল। আমরা এখনো জানি না তার অ্যান্সার 48 হবে কি 52 হবে। তোমরা 48ই শিখবা। কোনটা অ্যান্সার নিবে এটা তাদের বিষয়। এরকম মেডিকেল ভর্তি পরীক্ষায় 2-1টা প্রশ্ন থাকবে, বা যে কোনো কম্পিটিশন পরীক্ষায় এরকম 2-1টা প্রশ্ন থাকতে পারে।
ঠিক আছে। ও এক্সাইটেড 27 ব্যাচ থেকে দেখতেছো, ভেরি গুড। এখন আসো ভাইয়া, আমরা আমরা যেখানে ছিলাম, এখন বলো তো এই সংগ্রাম পরিষদ কি একটা হরতাল লাগবে না? এরা বললো আগামী 11ই মার্চ হরতাল। কবে হরতাল? 11ই মার্চ। এখন পুলিশ কি করবে ভাইয়া? এই 11ই মার্চ এরা ভাষার দাবিতে, রাষ্ট্রভাষার দাবিতে এরা একটা হরতাল ডাকলো, এবং পুলিশ কি করবে? গুলি ছুড়বে। তখনও গুলি ছোড়ার ট্রেন্ড চালু হয়নি। এই মিছিলে যারা আসে সবাইকে পিটিয়ে তক্তাপেটা করে করে জেলে ভরে রাখে, যে জেলে থাক। এই যে একটা সদ্য স্বাধীন দেশে জনগণকে গ্রেপ্তার করা হলো, এই জন্য এই 11ই মার্চ হবে রাষ্ট্রভাষা দিবস। কি দিবস ভাইয়া? রাষ্ট্রভাষা দিবস। মনে রাখবা 52 সালের আগ পর্যন্ত এই 11ই মার্চকেই রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হতো। মনে থাকবে? এখন বলো তো এই সময় আমরা একটু আগের স্লাইডে একটু ব্যাক যাই। ঠিক আছে, এই যে দেখো, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ, প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। ঠিক আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, বলো তো এই তিনজনের ভিতর বস কে? গভর্নর জেনারেল বস হবেন, নাকি প্রধানমন্ত্রী বস হবেন, নাকি বাংলার মুখ্যমন্ত্রী বস হবেন? টোটাল পাকিস্তানের বস কে হবেন? ঠিক আছে, টোটাল পাকিস্তানের বস হবেন কোন একটা দেশের, বিশেষ করে বাংলাদেশের বস হয় সবসময় প্রধানমন্ত্রী। ঠিক আছে, তো প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান যতদিন জিন্নাহ সাহেব বেঁচে ছিলেন তিনি বসগিরি করতে পারেননি। তার মানে বসকে জিন্নাহ, জিন্নাহ যতদিন বেঁচে থাকবে জিন্নাহ হবে বস। তো আমরা দেখবো যিনি পাকিস্তানের বস হবেন তিনি একবার ঢাকা শপথ দিবেন। কি শপথ দিবেন ভাইয়া? ঢাকা শপথ দিবেন। কিন্তু ঢাকাতে যে 48 সাল হরতাল আন্দোলন চলেছে ভাষার দাবিতে, তখন এই বাংলার মুখ্যমন্ত্রী বলছে, বাংলার জনগণ শোনো, আমাদের মহান নেতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকাতে আসবে, তোমাদের হরতাল আন্দোলন মেনে নেওয়া হবে, তোমরা আন্দোলনগুলো থামিয়ে দাও। আমরা বাঙালি, আমরা সহজ সরল, আমরা তো সব মেনে নিলাম, আমরা চুপ হয়ে গেলাম। জিন্নাহ সাহেব ঢাকাতে আসলেন এবং তিনি সোহরাওয়ার্দী এবং কার্জন হলে 21 মার্চ এবং 24 মার্চ সেম কথা বললেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আর আমরা দেখব ঢাকা এসে যেই বলবে উর্দু হবে রাষ্ট্রভাষা, সেই পটল তুলবে। কি তুলবে ভাইয়া? পটল তুলবে, মানে কি? মারা যাবে। এই যে জিন্নাহ সাহেব মারা গেলেন, ঠিক আছে, কি কারণে মারা যায় সেটা, টিবি রোগে মারা যান। ঠিক আছে, সে বিষয় হচ্ছে ভিন্ন বিষয়। তবে ঢাকা এসে যেই বলবে উর্দু হবে রাষ্ট্রভাষা, সেই পটল তুলবেন, ইন্নানিল্লা হবেন। এখন খেয়াল করো তো, জিন্নাহ সাহেব যখন মারা গেলেন এই পোস্টটা কি খালি হয়ে গেল না? তখন এই যে খাজার প্রমোশন হলো, খাজা নাজিমুদ্দিন হয়ে গেলেন টোটাল পাকিস্তানের গভর্নর জেনারেল। লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী থেকে গেলেন, কারণ তিনি বস হয়ে গেছেন যেহেতু জিন্নাহ মারা গেছেন। এই পোস্টটা কি খালি হয়ে গেল না? এখানে বসানো হয় বাংলার বেঈমান নুরুল আমিনকে। বাংলার বেঈমান নুরুল আমিনকে। কেন বাংলার বেঈমান আমরা একটু পরে দেখব। তো আমি একটা ক্লাসে বারবার বলছি বাংলার বেঈমান নুরুল আমিন, আমাদের এক স্টুডেন্ট উঠে দাঁড়াইছে যে ভাই এই কথা আর বলেন না। কেন? আমার বাপের নাম নুরুল আমিন। ঠিক আছে, তো তোমাদের কারোর বাপের নাম নুরুল আমিন থাকলে মাফ করে দিও। ঠিক আছে, তাহলে এখন একটু বলো তো এই তিনজনের ভিতর বসকে? লিয়াকত আলী খান। তাহলে তিনি কি ঢাকা শপথ দেবেন না? তিনি 50 সালে ঢাকাতে আসলেন এবং তিনিও সেম কথা বললেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা। তিনিও মারা গেলেন। ঠিক আছে, তিনি যখন মারা গেলেন এইবার খাজার আবার প্রমোশন হলো। খাজা এবার বস হয়ে গেছেন, তিনি হয়ে গেছেন টোটাল পাকিস্তানের প্রধানমন্ত্রী। তখন এই পোস্টটা কি খালি হয়ে গেল না ভাইয়া? এই পোস্টে বসানো হয়, মনে রাখবা, গ থেকে গভর্নর, গ থেকে গোলাম, গ থেকে গভর্নর, গ থেকে গোলাম। আর গোলামের বিপরীত শব্দ কি? মালিক। তাহলে মনে রাখবা মালিক মোহাম্মদ গোলাম মালিক। তোমার এত কিছু মনে রাখার দরকার নেই, তোমাকে মনে রাখতে হবে গোলাম আর মালিক আছে কিনা, এটা দেখবা। তাহলে দেখো এই চার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের মনে রাখতে হবে প্রথম পাকিস্তানের প্রথম এই পোস্টগুলোতে কারা ছিলেন, এবং এই 3 নম্বরটা সব থেকে ইম্পর্টেন্ট, 7 স্টার দিয়ে রাখো, যে ভাষা আন্দোলন সময় এই পোস্টগুলোতে কে কে ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখো ভাষা আন্দোলন সময় পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ভাষা আন্দোলন সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে গ থেকে গভর্নর, গ থেকে গোলাম, গোলামের বিপরীত শব্দ আছে মালিক। তাহলে মনে রাখবা গোলাম মালিক বা মালিক গোলাম। প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন এবং মুখ্যমন্ত্রী বাংলার বেঈমান নুরুল আমিন। এখন বলো তো এই তিনজনের ভিতর বসকে? এখন বলো এই তিনজনের ভিতর বসকে? খাজা নাজিমুদ্দিন, কারণ তিনি প্রধানমন্ত্রী, তিনি বস। তিনি কি ঢাকা শপথ দিবে না? হ্যাঁ, তিনি ঢাকা শপথ দিবেন কিনা আমরা দেখি। তিনি 52 সালে ঢাকা শপথ দিলেন এবং তিনিও সেম কথা বললেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার মানে তারও পটল তোলার সময় হয়ে গেছে, তাই না? ঠিক আছে, এখন বাংলার জনগণ দেখলো, কিরে ভাই,
ঢাকাতে যেই আসে সেই বলে উর্দু হবে রাষ্ট্রভাষা এবং সেই পটল তোলে। এইবার খাঁচা পটল তোলার আগে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। নতুন আর একটা ইস্যু আসলো না ভাইয়া? আমি কি বলেছিলাম, বাংলাদেশে যখনই নতুন কোনো একটা ইস্যু আসবে তখন একটা সংগ্রাম পরিষদ গঠিত হবে। তাহলে দেখো নতুন একটা ইস্যু আসলো, মনে রাখবা ভাষা আন্দোলনের জন্য সর্বশেষ সংগ্রাম পরিষদ গঠিত হয় জানুয়ারি মাসের সর্বশেষ তারিখে এবং এই পরিষদের নাম হয় কেন্দ্রীয়। তাহলে আমি একটু সামারাইজ করি যে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 47 সালের অক্টোবর মাসে, পহেলা অক্টোবর প্রথম গঠিত হয়। সেটার নাম ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 48 সালে দ্বিতীয়বারের মতন গঠিত হয় 2রা মার্চ, সেই 2 নম্বরটার নাম ছিল 2রা মার্চ। 2 নম্বরটার নাম ছিল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং সর্বশেষ গঠিত হয় জানুয়ারি মাসের সর্বশেষ তারিখে কেন্দ্রীয়, এটার নাম হবে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 3টা সংগ্রাম পরিষদ, ঠিক আছে? ওকে, এখন বলো তো এই সংগ্রাম পরিষদ কি, এই সংগ্রাম পরিষদ কি হরতাল ডাকবে না? এরা বললো ভাইয়া আগামী 21শে ফেব্রুয়ারি হরতাল। কবে হরতাল? 21শে ফেব্রুয়ারি হরতাল। এই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কে বলতো? বাংলার বেঈমান। কমেন্ট বক্সে লেখো। এই যে 52 সালে যখন ভাষা আন্দোলন শুরু হবে চূড়ান্ত হবে, তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার বেঈমান নুরুল আমিন। সেই নুরুল আমিন প্রধানমন্ত্রী, এই সময় প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিবুদ্দিন। তো খাজা নাজিবুদ্দিনকে বলছে, স্যার বাংলার জনগণ তো আপনার বিরুদ্ধে হরতাল ডেকেছে স্যার, 21 তারিখ কি করব? ভীত সন্ত্রস্ত নুরুল আমিন এই কথা বলছে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী বলছে আমার বিপক্ষে কোনো হরতাল আন্দোলন চলবে না, 144 ধারা জারি করে দাও, 3 জন একসাথে বের হলে গুলি করে দিবি। এই যে এই শয়তান প্রথম বাংলাদেশের গুলির ইতিহাস চালু করে, এরপর থেকে আমাদের আপা পর্যন্ত সবাই গুলি উল্টেই আছে, তাই না? আমরা দেখব ইতিহাসের বাকি পার্টগুলোতে আমরা 54, 56, 62, 66, 69 এবং জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত একবার হরতালে এরপর থেকে গুলি ছুলতেই থাকে সবাই, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা একটা মজার জিনিস শিখে আসি। এই যে 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৃহস্পতিবার ছিল। 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। বাংলা 1358 সাল, 1358 সাল এবং 8 ফাল্গুন, 8 ফাল্গুন মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 ফাল্গুন, ফাল্গুন মাসের 8 তারিখ। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম 7 স্টার দিয়ে রাখো যে 21শে ফেব্রুয়ারি কি বার ছিল, বাংলা কত সাল ছিল এবং বাংলা কত তারিখ ছিল? 8 ফাল্গুন। ওকে, নেক্সট। তাহলে দেখো এই যে 21শে ফেব্রুয়ারি সকালবেলায় সকল ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, সকল ছাত্র সমাজ কি করলো ভাইয়া? সবাই ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের সামনে জড়ো হতে শুরু করলো, কিন্তু কেউ আন্দোলন শুরু করলো না, যদি পুলিশ গুলি করে দেয়। সবাই ভয় ভয় পাচ্ছিল। প্রথম আন্দোলন একটা, এর অনেক হিস্ট্রি আছে, তারপর একটু বলি। প্রথম আন্দোলন শুরু করে, থাক এই বিষয়টা না বলি, আমরা অফলাইন ক্লাসে বলবো, তোমরা আসো কোনো অফলাইন ক্লাসে দেখা হলে বলবো। তো এইভাবে যখন ছাত্র সমাজ আন্দোলন শুরু করলো, ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে যখন হাইকোর্ট মরে গেল, তখন পুলিশ গুলি ছুড়লো। এই গুলিতে প্রথম মারা গেলেন রফিক। কে মারা গেলেন ভাইয়া? রফিক। এই জন্য বলা হয় ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে রফিক। তাহলে বলো ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? রফিক। দ্বিতীয় মারা যায় জব্বার। দ্বিতীয় কে মারা যায় ভাই? জব্বার। তাহলে ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ হচ্ছে জব্বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতন, যে ভাষা আন্দোলনের প্রথম শহীদকে, দ্বিতীয় শহীদকে। একটু চিন্তা করো তো, বলো জুলাই অভ্যুত্থানে আবু সাইদ কবে মারা যায়? একটু বলো তো, জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ কবে মারা যায় ভাইয়া? ওকে, 16 তারিখ, 16ই আগস্ট নাকি? 16 জুলাই, 16 জুলাই। এই জন্য 16 জুলাই কি দিবস বলো তো? এটা একটা দিবস হবে, যেদিন যে মারা যাবে একটা দিবস হবে, ঠিক আছে? এভাবে আমরা দেখছি যে 16 তারিখে যেমন আমরা জুলাই গণ অভ্যুত্থানে যখন আবু সাইদ মারা গেল, আন্দোলনটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো। ঠিক তদ্রুপ 52 সালে যখন 21 তারিখে আমার ভাইদেরকে হত্যা করা হয়, ঠিক তার পরের দিন সারা বাংলাদেশে আন্দোলনটা ছড়িয়ে পড়ে এবং পরের দিনে পুলিশ গুলি ছুড়ে এবং এই গুলিতে মারা যায় শফিউর রহমান। কে মারা যায়? শফিউর রহমান, ঠিক আছে? এইবার খাজা বলছে কিরে নুরু, বাংলার কি অবস্থা? বাংলার বেঈমান নুরুল আমিন বলে স্যার কয়েকটা লাশ ফেলে দিছি, এখন কি করব? বলে এখন চুপ থাকা, এখন চুপ থাকাই উত্তম। তাহলে একটু চিন্তা করো তো ভাইয়া, যেই আন্দোলনটার সূত্রপাত হয়েছিল 1947 সালে, যা চূড়ান্ত রূপ লাভ করলো 52 সালের 21শে ফেব্রুয়ারি কয়েকজন ভাই মারা যাওয়ার মধ্য দিয়ে। এই জন্য এখন থেকে আর ভাষা দিবস 11ই মার্চ হবে না,
আমরা পড়ছিলাম না যে 52 আগ পর্যন্ত রাষ্ট্রভাষা দিবস 11ই মার্চ ছিল, যেহেতু 21শে ফেব্রুয়ারি আমাদের কয়েকজন ভাই মারা গেল, তাদের সম্মানার্থেই 21শে ফেব্রুয়ারি হবে রাষ্ট্রভাষা দিবস। কি দিবস ভাই? রাষ্ট্রভাষা দিবস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাতৃভাষা দিবস না, মনে রাখবা। তো আমাদের এই ভাইদের সম্মানার্থে প্রথম শহীদ মিনার বানানো হয় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে, যার নাম ছিল শহীদ স্মৃতিস্তম্ভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শহীদ স্মৃতিস্তম্ভ। মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে যে বাংলাদেশের প্রথম শহীদ মিনারের নাম কি? শহীদ স্মৃতিস্তম্ভ। 24 তারিখ সেটা উদ্বোধন করা হয়, যে এই যে শফিউর রহমান ছিল তার পিতা মৌলভী মাহবুবুর রহমান এটা উদ্বোধন করেন, ঠিক আছে। এবং 26 তারিখ এটা ভেঙে ফেলা হয়, এবং যার ভাঙা অংশ এখনো ঢাকা মেডিকেল কলেজের ছেলেদের যে হোস্টেল আছে ডক্টর ফজলে রাব্বি হল, সেই হলের পাশে আছে, ঠিক আছে। তো তোমরা যারা ঢাকা মেডিকেলে পড়তে চাও, মেডিকেলে চান্স পাও, তারপরে দেখতে যাও, ঠিক আছে। এখন আসো, তাহলে আমাদের বর্তমান যে শহীদ মিনার, আমাদের যে ঠিক ঢাকা মেডিকেল কলেজের আউটডোরটা যেটা, সেই আউটডোরের সামনে যেটা আছে সেটা কবে তৈরি করা হয়? 1963 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1963 সালে। এবং এটা উদ্বোধন করেন আমাদের যে শহীদ বরকত ছিল, এই বরকতের মা হাসিনা বেগম, ঠিক আছে। আবার কেউ আবার শেখ হাসিনায় চলে যেও না, আবার বেগম দেখে খালেদা জিয়ায় চলে যেও না, হ্যাঁ। ইনি দেখেন দুইজনের নামই নিয়েছেন, কাউকে অখুশি করেননি, হাসিনা বেগম, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখতে হবে। তোমরা একটু বলতে পারবা কে আমাদের এই শহীদ মিনারের স্থপতি কে? বর্তমান যে শহীদ মিনার এর স্থপতি কে? ওকে, তাহলে আমরা একটু ফিডব্যাক নিই, দেখি কেমন পারো। একটু হাসি পাইলে একটা হা হা ইমোজি দিতে হবে, তাই না? এটা তো বৈশিষ্ট্য। তোমরা যে ক্লাস করতেছো, লাইভে যারা আছো বর্তমানে, বা পরে যারা করবা ক্লাস, তারা একটা কমেন্ট বক্সে একটু হা হা দিবা, যখন একটু ভালো লাগবে একটু হাসির ইমোজি দিবা, তাই না? একটু লাভ ইমোজি দিবা, তাহলে না বুঝবো যে তোমরা ক্লাসে আসো। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এই যে 21শে ফেব্রুয়ারি আমাদের কিন্তু রাষ্ট্রভাষা দিবস, এটা কিন্তু মাতৃভাষা দিবস না। তাহলে ভাই মাতৃভাষা দিবস কবে হলো? 1999 সালে। কত সালে ভাইয়া? 1999 সালে 17 নভেম্বর। যেদিন থেকে ইউনেস্কো বললো এটা হবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি দেয়, তার পরের দিন থেকে আমরা, তার পরের বছর থেকে 2000 সাল থেকে আমরা এটাকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে বিবেচনা করা হয়। তোমরা কি জানো যে এমন একটা দেশ আছে যেই দেশের রাষ্ট্রভাষা বাংলা, বাংলাদেশ ছাড়া? তাহলে তোমাদের প্রশ্নটা এমন আসতে পারে যে বাংলাদেশ ছাড়া এমন কোন দেশ আছে যেই দেশের রাষ্ট্রভাষা বাংলা, অন্যতম রাষ্ট্রভাষা বাংলা? তার মানে তাদের 2-3টা রাষ্ট্রভাষা আছে, তার মধ্যে একটা আছে বাংলা। কোন দেশ বলতে পারবা? বলতে পারবা? সিয়েরা লিওন, আফ্রিকার একটা দেশ সিয়েরা লিওন। তার কারণ ওখানে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘ মিশনে যে কাজ করতে গেছিল, এত ভালো কাজ করে এবং ওরা বাংলা ভাষা শিখে যায়, এবং আমাদের সম্মানার্থে স্বীকৃতি স্বরূপ এই সিয়েরা লিওনের অন্যতম রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। এখন বলো, তোমরা প্রশ্ন করি, উত্তর দাও, তারপর আমরা যাব। ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? সেনেগালকে লিখছো রে, তাও ভালো। উগান্ডা লেখো নাই, উগান্ডা যে লেখো নাই এটা ভালো, ঠিক আছে। তাহলে দেখো, ভাষা আন্দোলনের প্রথম শহীদকে? রফিক। তার মানে আমাদের পড়া শেষ। ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদকে? জব্বার। এর বেশ কিছু লাগবে না, এই জিনিসটা পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে এই যে আবুল বরকত, যার ডাক নাম ছিল আবাই, যিনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, একজন কিশোর ছিল, ওহিউল্লাহ তার নাম ছিল, ঠিক আছে। এই কটা ভাষা শহীদদের ভিতরে ইম্পর্টেন্ট। এখানে দেখো গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে যে আমরা 8 জন ভাষা শহীদের নাম জানতে পারি। তো ভাষা আন্দোলনে একজন নারী ছিল, নারী সৈনিক ছিল, তোমরা কি জানো তার নাম কি? তার নাম দিয়ে একটা বিখ্যাত গান আছে নাকি নাচ আছে? কমলা ভট্টাচার্য, ঠিক আছে। কমলা ভট্টাচার্য বা আচার্য, এটা একটু দেখে নিও। কমলা ভট্টাচার্য নারী সৈনিক, প্রথম নারী সৈনিক ছিলেন ভাষা আন্দোলনের কমলা ভট্টাচার্য। তো মোটামুটি ভাষা আন্দোলন এটাই। এখন আসো, ভাষা আন্দোলনের প্রথম আমরা জিনিসগুলো শিখবো, যে ভাষা আন্দোলনের প্রথম গান, গল্প, কবিতা, উপন্যাস এগুলো কোনটি ছিল, এটা আমরা একটু শিখি। দেখো একদম সহজ, তোমরা সবাই পারো। বলতো, ভাষা আন্দোলনে আমাদের যেসব ভাইয়েরা মারা গেল, এদের আত্মীয়স্বজন কি কান্নাকাটি করবে না? আমাদের কি কান্নাকাটি করলে চলবে? আমাদের ফাঁসির দাবি জানাইতে হবে। কিসের দাবি ভাইয়া?
ফাঁসির দাবি। তাহলে মনে রাখবা ভাষা আন্দোলনের প্রথম কবিতা কবিতা ক থেকে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরীর একটা বিখ্যাত কবিতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি ভাষা আন্দোলনের প্রথম কবিতা। বলতো ভাষা আন্দোলন ফাল্গুন মাসের কয় তারিখ হয়? বাংলা ফাল্গুন মাসের কত তারিখে ভাষা আন্দোলন হয়েছিল? 8 তারিখ, 8 ফাল্গুন, মানে ফাল্গুন মাসে ভাষা আন্দোলন হয়। এই জন্য জহির তার একটা বিখ্যাত উপন্যাস লিখেছিলেন আরেক ফাল্গুন। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস। এই জুলাই অভ্যুত্থানে আমরা একটা স্লোগান দিতাম না, যে আসছে ফাল্গুন আমরা কিন্তু হব দ্বিগুণ। এটাই এই আরেক ফাল্গুন উপন্যাসের বিখ্যাত একটা লাইন ছিল, যে আসছে ফাল্গুন আমরা হব কিন্তু দ্বিগুণ। ঠিক আছে, আমরা যে এই স্লোগানটা ইউজ করতাম। ওকে, তাহলে ভাষা আন্দোলনের প্রথম উপন্যাসের নাম হবে আরেক ফাল্গুন। এখন একটু খেয়াল করো তো ভাইয়া, যেসব ভাইরা মারা গেল এই লাশগুলো কোথায় রাখবো আমরা ভাইয়া? কবরে রাখবো। তাহলে মনে রাখবো ভাষা আন্দোলনের প্রথম নাটক কবর, এবং মুনির চৌধুরী এই কবর নাটকটি জেলে থাকা অবস্থায় রচনা করেন এবং জেলের ভিতরেই মঞ্চস্থ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চিন্তা করো আগেরকের আমলের সাহিত্যিকরা কত ভালো ছিল, কোন ধরনের তাদের চিন্তা ভাবনা ছিল। আর আমাদের যুগে যে 21শে বই মেলায় দেখবো যে হাজার হাজার লেখক আছে যাদের নামও আমরা জানি না, তাই না? তো ইনারাও ছিলেন লেখক আর বর্তমানেও লেখক। হিরো আলমও তো বই লিখছে একটা, তাই না? ঠিক আছে, এটা তো আমরা জানি। এবার আসো, ভাষা আন্দোলন ফেব্রুয়ারি মাসের কয় তারিখ হয়? 21 তারিখ। এই যে জহির আনন্দ একটা বিখ্যাত গল্প লিখেছেন 21-এর গল্প। 21-এর গল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গল্পটা আমাদের ছিল 9-10-এ সম্ভবত, কোন ক্লাসে ছিল আমার মনে নাই। যে আমি, তপু আর রাহাত, তিনজন ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল। তো এরা ভাষা আন্দোলনের সময় আন্দোলনে যাচ্ছিল। এই তিনজনের ভিতরে একজনের পা এক পা বড় ছিল, এক পা ছোট ছিল, ঠিক আছে, একটু স্পেশাল চাইল্ড। তো এই তিনজন বন্ধুর যার এক পা বড় ছিল এক পা ছোট ছিল, তার একটা বউ ছিল। এই বউয়ের নাম ছিল রেনু। তো ওই রেনু ঢাকা মেডিকেল কলেজে আসতো, ওই যে আজিমপুরের ওই দিকে হাঁটতে যাইতো। তোমরা যারা ঢাকা মেডিকেল কলেজ থেকে দেখতেছো বা শুনতেছো, বা যারা ঢাকা মেডিকেল কলেজে পড়বা, এটা একটু ফিল করতে পারবা আর কি। তো এই যে রেনু প্রায় প্রায় তাদের হোস্টেলে আসতো এবং বলতো যে তোমরা যে প্লেকার্ড ব্যানার ফেস্টুন বানাইতেছো, দয়া করে আমার হাজব্যান্ডকে এই আন্দোলনে নিও না, সে যদি মারা যায় ও ছাড়া আমার আর কেউ নাই। এবং তারা এটা শোনে না, এবং তারা সত্যি সত্যি এই ভাষা আন্দোলনে যায়। এবং ওই যে যখন সেনাবাহিনী যখন গুলি ছড়ে, গুলিটা লাগবে না এসে ওই তপু, সম্ভবত ওর নাম ছিল তপু, তোমরা একটু কমেন্ট করো তোর নাম কি ছিল, ঠিক আছে। এবং ওর কপালে সে গুলি লাগে এবং এখান থেকে ফোটা হয়ে যায়। এবং পরবর্তীতে ওর দুইটা বন্ধু ওদের রেখে চলে আসতে হয়, কারণ এত গোলাগুলি হচ্ছে। এবং পরবর্তীতে তার লাশটা আর খুঁজে পাওয়া যায়নি। এরপরে রেনু একদিন তাদের হোস্টেলে আসে, আসার পরে এই যে তার হাজব্যান্ডের লাগেজ টাগেজ সবকিছু নিয়ে চলে যায়। যখন নিয়ে যাচ্ছিল তখন ওদের দুই বন্ধু ওই রেনুর চোখের দিকে আর তাকাইতে পারে না, ঠিক আছে। এই যে কাহিনী, এইটা নিয়ে ছিল 21-এর গল্প। এরপরের কাহিনীতে আরো চমৎকার। তোমরা জানো মেডিকেলের ফার্স্ট ইয়ারে আমাদের কঙ্কাল পড়তে হয় অ্যানাটমিতে। তো এই কঙ্কালগুলো কিন্তু আমাদের কিনতে হয়, ঠিক আছে। তোমাদের জন্য সুখবর যে এখন বিভিন্ন মেডিকেল কলেজের বোনস ব্যাংক আছে। তো তোমরা যখন ফার্স্ট ইয়ারে আসবা তখন আর কঙ্কাল কিনতে হবে না। বিশেষ করে সলিমুল্লাহ মেডিকেল কলেজে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে বোনস ব্যাংক চালু হয়েছে, এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজে চালু হয়েছে। তো ওখান থেকে তোমরা বোনস নিয়ে পড়তে পারবা। ভাইয়ের আগে যে বোনসগুলো পড়ে গেছে সেই বোনস তোমরা নিয়ে পড়তে পারবা, আর কিনা লাগবে না, ঠিক আছে। বোন কেনা বেচা তো আসলে নিষিদ্ধ ইসলামে। সো তোমরা জানো মেডিকেল আমাদের এই কঙ্কালগুলো পড়তে হয়। তো ওই যে দুই বন্ধু ছিল যে হোস্টেলে ছিল, ওদের রুমে দুইজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ওঠে। তো ওরা যখন এই কঙ্কালগুলো পড়তেছে, তখন দেখে যে এই কঙ্কালের এক পা বড় এবং এক পা ছোট। তখন বলছে, ভাইয়া দেখেন তো আমাদের এই কঙ্কালটা এমন কেন, এক পা বড় এক পা ছোট, এবং আমাদের এই কঙ্কালের স্কালে এর ফোঁটা কেন? তখন তারা বুঝে যায় এটাই সেই তাদের হারিয়ে যাওয়া বন্ধু তপু সম্ভবত, ঠিক আছে, যার লাশটা আর খুঁজে পাওয়া যায়নি, তাদের মাঝে ফেরত এসেছে কঙ্কাল হয়ে। তার মানে জহিরান এই গল্প দ্বারা বুঝাইতে চাইছে যে ভাষা আন্দোলনে শুধু 8 জন মাত্র মানুষ শহীদ হয়নি, এছাড়া নাম না জানা আরো অনেকে শহীদ হয়ে যায়, যার লাশগুলো গুম করে দেয়া হয়। বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটেছে, স্বাধীন বাংলাদেশেও ঘটছে, আমরা জানি। ওকে, তাহলে মনে রাখবা এটা সেই বিখ্যাত গল্প 21-এর গল্প। তাহলে কখনো যদি প্রশ্ন আসে যে ভাষা আন্দোলনের প্রথম গল্পের নাম কি হবে, 21-এর গল্প। এই গল্পটাও আমরা কিন্তু বলে দিলাম আজকের লাইভ ক্লাসে। এবার আসো গান। বলো তো ভাষা আন্দোলনের প্রথম গানের নাম কি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, তাই না? এটা আসলেই চোখ বন্ধ করে এটা তোমরা দাগিয়ে দাও। তাহলে দেখো বোর্ডে কি লেখা আছে, যে ভাষা আন্দোলনের প্রথম গানের নাম হচ্ছে ভুলবো না। একটা ভাষা সৈনিক লিখেছে আনাম গাজীউল হক,
ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করে এটা লিখে দেওয়া যাবে না যে প্রথম ভাষা শহীদের নাম, সরি, প্রথম ভাষা আন্দোলনের প্রথম গানের নাম হচ্ছে ভুলবো না ভুলবো না। তাহলে আজকে থেকে শপথ করো যে ভাষা আন্দোলনের প্রথম গান ভুলবো না ভুলবো না। এই ভুলাবে আর কখনো? ওকে। এখন আসো ভাইয়া, তাহলে আমার ভাইয়ের রক্তে রাঙানো ওই বিখ্যাত গানটির সুরকার কে? তোমরা কি বলতে পারবা? আব্দুল গাফফার চৌধুরী। এই সেই গাফফার, কিছুদিন আগে যদিও তিনি মারা গেছেন, যিনি পরিমণিকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন। তোমরা জানো কিনা? প্রথম আলো ওই সম্ভবত সেটা ছাপা হয়েছিল। তাহলে একটু মনে রাখবা যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা বিখ্যাত গান 21শে ফেব্রুয়ারি বা ভাষা আন্দোলনের, কিন্তু এটা প্রথম গান না। প্রথম গান ভুলবো না ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। ওকে, তাহলে তোমরা একটু অ্যান্সার করো, এ বি সি ডি এভাবে দিয়ে একটু অ্যান্সার করো। দেখো আমি কয়েকটা প্রশ্ন রাখছি আমাদের আজকের টপিকস, এরপর আমরা যুদ্ধ শুরু করব। এনার্জি আছে তোমাদের? এনার্জি আছে তোমাদের? যদি এনার্জি থাকে তাহলে আমরা যুদ্ধ শুরু করব। এই প্রশ্নটির উত্তর দাও, কমেন্ট বক্সে লেখো সবাই। পরে আমরা এ বি সি অ্যান্সার করলেই হবে। এ বি সি ডি কোনটি অ্যান্সার হবে? এটা অ্যান্সার করো দেখি। ভাষা আন্দোলনের মুখপাত্র কোন টি? ওকে, আশা করি তোমরা সবাই সঠিক অ্যান্সার দিছো। প্রথমটার উত্তর হবে এ এবং পরেরটার উত্তর কি হবে? ভাষা আন্দোলনের মুখপাত্র হচ্ছে সাপ্তাহিক সৈনিক। এটা কি বলো তো? দেখো আমরা আন্তর্জাতিক ক্লাসে চলে আসছি, একটা জোরে নিঃশ্বাস ফেলো, আমরা একটা মর্মান্তিক ঘটনার দিকে যাচ্ছি। এখন যুদ্ধ শুরু করব। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, কথাটি কে বলেছেন বলো তো? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এই কথাটি কে বলেছেন? ওকে, তোমরা এইচএসসি 27 ব্যাচের অনেকেই ক্লাস করছো, ধন্যবাদ। আরিফা জাহান মিতু, ঠিক আছে, লিখছেন ভাই আপনি যুদ্ধ শুরু করেন, আমরা পিছিয়ে আসি। মজার বিষয়, এই যুদ্ধ আন্দোলনগুলোতে আমরা কোনো নারী সৈনিক শহীদ দেখি নাই। ঠিক আছে, তুমি ভাষা আন্দোলনে দেখো কোনো নারী শহীদ নাই, মুক্তিযুদ্ধ দেখো খুবই কম, জুলাই অভ্যুত্থানেও খুবই কম। তাহলে তুমি যে ভরসা দিলা যে ভাই আপনি যুদ্ধ শুরু করেন আমরা পিছিয়ে আসি, আমরা এটা ভরসা করতে পারছি না। ছেলেরা বললে ঠিক ছিল। এটা প্রথম বিশ্বযুদ্ধের একটা ছবি। তাহলে একটু মুখস্থ করো, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে এবং শেষ হয় 1918 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ কেন শুরু হয় এটা আমরা জানবো। এখন আমরা গল্পের মাধ্যমে সুন্দর করে মজা করে পড়বো কিভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তার আগে এই যে দেখো তোমরা এটা প্রত্যক্ষ কারণ জানো যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় অস্ট্রো হাঙ্গেরির যে কি বলে যুবরাজ ছিল ফার্ডিন্যান্ড, তাকে হত্যা করা হয়। হত্যা করে একজন সার্বীয় নাগরিক। এই কারণে সার্বিয়ার সাথে অস্ট্রো হাঙ্গেরি যুদ্ধ শুরু করে দেয়। এই জন্য প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আসল কারণ কিন্তু এটা ছিল না, এটা প্রধান কারণ, প্রত্যক্ষ কারণ ছিল। আসল কারণ আসলে কি ছিল সেটা আমরা একটু দেখি চলো। তো প্রথম বিশ্বযুদ্ধ আসলে কেন শুরু হয় এর জন্য আমাদেরকে জানতে হবে যে ওই সময়কার পরিবেশটা কি ছিল। বলো তো একমাত্র ধনী মহাদেশ কোনটি ভাইয়া? বিশ্বের একমাত্র ধনী মহাদেশ কোনটি? ইউরোপ। কেন ধনী এটা তোমরা জানো, যারা আমার ক্লাস করছো বা আমাদের কোর্সে ইনরোলড আছো তারা তোমরা অনেকেই জানো যে ইউরোপ কেন ধনী। কারণ এগুলো চোরের দেশ। এই চোরগুলো কি করছে? আমাদের উপমহাদেশ থেকে সবগুলো নিয়ে গেছে। এগুলো আমরা শিখবো ধাপে ধাপে। তো মজার বিষয় দেখো, প্রথম বিশ্বযুদ্ধ কেন শুরু হয়? এমন একটা দেশ আছে, বলা হয় যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্তমিত হয় না। তার মানে কি? পৃথিবীতে প্রত্যেকটা দেশে একসময় রাত আসে, কিন্তু ব্রিটেনদের কখনো রাত হয় না। তার মানে কি? বিশ্বের কোথাও না কোথাও তার সাম্রাজ্য আছে। এই জন্য বলা হয় ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্তমিত হয় না। তো ওই সময় গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড, তুমি যাই বলো না কেন, এই ব্রিটেন ছিল সাম্রাজ্যবাদের একজন সবচেয়ে তুখোড়, সবচেয়ে বড় সাম্রাজ্যবাদ। এরপরে ইউরোপের আরেকটা সাম্রাজ্যবাদী দেশ ছিল ফ্রান্স। তো দেখো আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম। ভারতের উপমহাদেশ বা এশিয়ার ম্যাক্সিমাম দেশগুলা হয় ফ্রান্সের কলোনি ছিল, অথবা ব্রিটেনের, অথবা স্পেনের, অথবা ইউরোপের অন্য কোনো একটা দেশের কলোনি ছিল। এই জন্য এই দেশগুলোকে বলা হয় কলোনিয়ান মাস্টার দেশ। হ্যাঁ, তো সমস্যাটা কি?
যখন একটা একটা জায়গায় এক জঙ্গলে দুইটা বাঘ থাকবে, এদের ভিতর ঝামেলা বাঁধবে। তো এই কারণেই এই ফ্রান্স আর ব্রিটেনের দুইজনই মাস্টার ছিল, দুইজনই বস ছিল ইউরোপের। এই 2 বছরের ভিতর যুদ্ধ বাঁধে। এই যুদ্ধকে বলা হয় শতবর্ষব্যাপী যুদ্ধ। 1337 থেকে 1453 সাল পর্যন্ত 100 বছরের উপরে এই যুদ্ধটা চলে। এই যুদ্ধকে বলা হয় শতবর্ষব্যাপী যুদ্ধ। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে শতবর্ষব্যাপী যুদ্ধ কোন দুটো দেশের ভিতর হয়? একটু লেখো তো ভাইয়া, বলো। ওকে, শতবর্ষব্যাপী যুদ্ধ কোন দুটি দেশের ভিতরে হয়? ফ্রান্স এবং ব্রিটেন। এবং এরা একসময় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেল এবং বলল আসো আমরা বন্ধুত্ব স্থাপন করি। ঠিক আছে, এরা বন্ধুত্ব স্থাপন করলো এবং এখনো পর্যন্ত ফ্রান্স ব্রিটেন দেখবে এখনো বন্ধু। এবং এদের সাথে আর একজন মাস্টারকে নিল, তার নাম ছিল রাশিয়া। এই 3 জন মিলে এরা ইউরোপে একটা শক্তিশালী জোট গঠন করে ফেললো, যার নাম ছিল ট্রিপল ইন্টেন্ট। ঠিক আছে, ট্রিপল ইন্টেন্ট। তাহলে দেখো ইউরোপের একটা পরাশক্তি হয়ে উঠলো এই 3টা দেশ, ট্রিপল এন্টেন্ট যাকে আমরা বলছি। 3টা অ্যালায়েন্স গঠন করে বললো যে আমরা এখন থেকে আর কোনো যুদ্ধ করবো না, যদি কখনো যুদ্ধ বলে আমরা 3টা দেশ একসাথে থাকবো। বলে ওকে ঠিক আছে। এখন দেখো এই যে তোমরা অ্যাসিটনের সংকেত জানো? অ্যাসিটনের সংকেত জানো কিনা বলো? অ্যাসিটনের সংকেত কি ভাই? আমরা কেমিস্ট্রিতে শিখে আসছি CH3 CO CH3। এখন তোমরা বলতে পারো ভাইয়া জিকে পড়াইতে পড়াইতে অ্যাসিটন কোত্থেকে আসলো? কারণ যে ইহুদিরা ছিল, আমরা জানি আল্লাহ নবীর যুগের পর থেকেই, আল্লাহ নবীর যুগের আগের থেকেও বা আল্লাহ নবীর যুগ থেকে ইহুদিরা অনেক বেশি শক্তিশালী ছিল অর্থ সম্পদে, জ্ঞান বুদ্ধিতে এবং ব্যবসা বাণিজ্যে। ঠিক আছে, তো ওই সময় ওরা জ্ঞান বিজ্ঞানে যে এগিয়ে ছিল, ইহুদি যত বিজ্ঞানী যেমন আইনস্টাইন উনি কিন্তু ইহুদি, এটা জানো কিনা তোমরা? তো ওই সময় ইহুদিরা অ্যাসিটন আবিষ্কার করে ফেললো। হ্যাঁ, মানে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে পড়লো। তো ওই সময় ম্যাক্সিমাম ইহুদিরা বসবাস করতো জার্মানিতে, তার মানে জার্মানির কাছে অস্ত্র চলে আসলো। ঠিক আছে, এবং তারা অর্থ সম্পদে শক্তিশালী হয়ে উঠলো এবং জার্মানি একসময় ইউরোপের একটা পরাশক্তি হয়ে উঠলো। তখন জার্মানির মনে মনে হিংসা জাগলো, কিরে ইউরোপের অলরেডি একটা পরাশক্তি আছে, ট্রিপল ইন্টেন্ট, গ্রেট ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া। এটা তার সহ্য হলো না, সে পরাশক্তি। তাহলে দেখো সেও চাচ্ছিল যে বিশ্বের বিভিন্ন দেশে আমার সাম্রাজ্য থাকুক। তাহলে এরা যেহেতু একটা জোট গঠন করছে, জার্মানিও 3টা দেশ মিলে তারা ট্রিপল অ্যালায়েন্স গঠন করলো যে আসো আমরা 3 জন একসাথে থাকি, ফ্রান্স এবং অস্ট্রো হাঙ্গেরির সাথে। তার মানে দেখো প্রথম বিশ্বযুদ্ধের আগেই 2টা পক্ষই ইউরোপে হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তাহলে প্রথম কারণ কি ছিল? তাহলে আমরা বলতে পারি একটা কারণ ছিল সাম্রাজ্যবাদ নীতি, যেন সবাই এক রাজ্য আর এক রাজ্য দখল করে নিচ্ছে, সাম্রাজ্যবাদী নীতি। জার্মানিও এটা সহ্য হচ্ছে না, জার্মানি চায় যে অন্য দেশের ভিতর তার সাম্রাজ্য বিস্তার হোক। ঠিক আছে, এরপর কি ঘটনা ঘটলো দেখো। আর একটা কারণ ছিল 2 নম্বর পয়েন্ট, উগ্র জাতীয়তাবাদ। এই উগ্র জাতীয়তাবাদ জিনিসটাকে একটু পরে বোঝাচ্ছি। জাতীয়তাবাদ, আবার ওই বাংলাদেশ জাতীয়তাবাদ বলো না, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, জিনিসটাকে একটু পরে দেখাচ্ছি। আর একটা ছিল অস্ত্রের বিস্তার। অস্ত্রের বিস্তার। তো প্রথম বিশ্বযুদ্ধের আগে এই যে ফ্রান্স অনেক তাদের যুদ্ধ জাহাজগুলো তৈরি করে, জাহাজ নৌবাহিনী শক্তিশালী করে ফেলে। ব্রিটেন এইটা দেখা দেখি জার্মানি 29টার মতন ইউবোট তৈরি করে ফেলে, যে ইউবোট সাবমেরিনের মতন কাজ করতো। তার মানে দেখো ইরা যদি অস্ত্র বানায়, ইরাও অস্ত্র বানাচ্ছে। এই যে অস্ত্র বিস্তার করতে থাকে 2টা দেশ, এখন এই অস্ত্রগুলো কাজে লাগাবে কোথায়? তার জন্য একটা যুদ্ধ লাগবে। কি লাগবে? যুদ্ধ। তার মানে দেখো প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকে এই 2টা পক্ষ হয়ে গেছে এবং এই 2টা পক্ষের ভিতর আলটিমেটলি কি চলছে ভাইয়া? একটা রেষারেষি চলতেছে। এর মাঝখানে একটা ঘটনা ঘটে যায়। কি ঘটনা? দেখো এই ছবিটা একটু দেখো, সুন্দর করে দেখো। দেখো একজন আততায়ী গুলি করে অস্ট্রো হাঙ্গেরির যে যুবরাজ ছিল ফার্ডিন্যান্ড, তাকে হত্যা করে ফেলে। 3টা গুলি করে, 2টা গুলি তার লাগে, একটা গুলি তার ওয়াইফের লাগে এবং সেখানেই তিনি মারা যান। এর কাহিনী কি আছে? এখানেই ছিল উগ্র জাতীয়তাবাদ। মানে কি? এই অস্ট্রো হাঙ্গেরি যে যুবরাজ ছিল সেও সাম্রাজ্য বিস্তার করছিল, সে বসনিয়া হার্জেগোভিনা দখল করে নেয় এবং এই বসনিয়ার রাজধানী সারায়েভোতে বেড়াতে আসেন। তো বেড়াতে আসলে সার্বিয়ার নাগরিক কেন তাকে হত্যা করবে? কারণ এই সার্বিয়ার ছিল স্লাভ জাতিগোষ্ঠী, স্লাভ। তো এরা এই অস্ট্রো হাঙ্গেরির এই সাম্রাজ্যবাদ, বসনিয়া দখল করে নিচ্ছে, সার্বিয়া দখল করে নিচ্ছে, এগুলো এরা সহ্য করতে পারতো না। ঠিক আছে, তো যখন ইনি বেড়াতে আসেন ওই দেশে,
তখন এই সার্বীয় যে স্লাভ জাতিগোষ্ঠী ছিল, এই স্লাভ জাতিগোষ্ঠীর একটা গুপ্ত সংগঠন ছিল, জানো কিনা? আবার অন্য কিছু পাবো না যে গুপ্ত সংগঠন, ঠিক আছে? এই গুপ্ত সংগঠনের নাম ছিল ব্ল্যাক হ্যান্ড, বুঝছো রে? সরি, ব্ল্যাক হ্যান্ড। তো এই ব্ল্যাক হ্যান্ডের একজন সদস্য ছিল যে আততায়ী, সে এই ফার্ডিনান্ডকে হত্যা করে। কারণ এই ফার্ডিনান্ড তারা চাচ্ছিল তারা অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যকে বের হয়ে স্বাধীন দেশ হোক। যখন এই যে সার্বিয়ান নাগরিক এই যে ফার্ডিনান্ডকে হত্যা করলো, অস্ট্রো হাঙ্গেরি বলল, সার্বিয়া তুমি আমাকে ক্ষতিপূরণ দাও। কি ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ হচ্ছে তোমার এই স্লাভ জাতিগোষ্ঠীকে আমার হাতে তুলে দাও, এদেরকে আমি শায়েস্তা করব। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ড চলে 28শে জুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 28শে জুন একে হত্যা করা হয় এবং বলা হয় তো তোমাকে 1 মাস সময় দিলাম, 1 মাসের ভিতর তুমি কি করবা? এই সার্বিয়া তুমি আমার আনুগত্য মেনে নেবা, তুমি আমার সাম্রাজ্যের অধীনে চলে আসবা। এটা কি সার্বিয়া মানবে? তাহলে সার্বিয়া দেশই তো থাকলো না। এটাই তো জাতীয়তাবাদ, ঠিক আছে? তো অস্ট্রো হাঙ্গেরি একে 1 মাস সময় বেঁধে দিল। ঠিক 1 মাস পর 28 জুলাই 1914 সালে এই অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়া অ্যাটাক করে দেয়। এর ভিতর দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে, বুঝছো? তাহলে বলো তো প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত কেন ঘটে? বলো। ওকে, এখন আমরা আসি যে এরপরে কি ঘটে। দেখো, আমরা আগে থেকেই জানতাম যে এরা এই যে তিনটা দেশ আগে থেকে ট্রিপল অ্যালায়েন্স গঠন করে আসে, এই তিনটাও ট্রিপল অ্যালায়েন্স গঠন করে আসে। খেলাটা শুরু হবে এখন যখন অস্ট্রো হাঙ্গেরি যখন সার্বিয়াকে অ্যাটাক করে বসলো। এই সার্বিয়ার একটা ঘনিষ্ঠ দেশ ছিল রাশিয়া। রাশিয়া বলল, বন্ধু তোমার টেনশন নেই, আমি তোমার সাথে আছি। যখন রাশিয়া এই যুদ্ধে চলে আসবে তখন স্বাভাবিকভাবে এই তিনজনও চলে আসবে। আর যখন অস্ট্রো হাঙ্গেরি আসলো তখন জার্মানিও এই যুদ্ধে জড়িয়ে পড়লো, কারণ তাদের সাথে আগে থেকে একটা চুক্তি ছিল, যদি কখনো যুদ্ধ বলো আমরা তিনজন একসাথে যাব। এবং এই জার্মানি তো অলরেডি ফ্রান্সের প্রতি রাগ ছিল আগে থেকে, ব্রিটেনের প্রতি রাগ ছিল। কারণ কি, তারা সব দেশ দখল করে নিচ্ছে, তাদের জন্য কিছুই রাখতেছে না, বুঝতেছো? তো এইভাবে প্রথম বিশ্বযুদ্ধ এই দুইটা পক্ষ, প্রথম যারা আক্রমণ করে তাকে বলা হয় অক্ষ শক্তি, এবং যারা এটা প্রতিরোধ করে তাকে বলা হয় মিত্র শক্তি। তাহলে দেখো, এই অ্যালায়েন্সটাই তিনজন হয়ে গেল অক্ষ শক্তি, এবং এরা চারজন মিলে হয়ে গেল মিত্র শক্তি। এখন দেখো মজার বিষয়, দেখো কিছুদিন পরে এই ইতালি ভাবলো না, আমি আর এই জোটে থাকবো না, কারণ তার লস হয়ে যাচ্ছে। সে ভাবছে ওরা জিতে যাইতে পারে, সেটা অ্যাজাম্পশন করছে আর কি। এবং সে একসময় যে এই মিত্র শক্তিতে যোগ দিল ইতালি। প্রথম বিশ্বযুদ্ধে একটু মাথায় রাখবা যে প্রথম বিশ্বযুদ্ধে ইতালি প্রথমে অক্ষ শক্তিতে থাকলো, পরবর্তীতে সে দল চেঞ্জ করে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এরপরে কি ঘটনা ঘটে ভাইয়া, চলো আমরা একটু দেখি। এই যে যেহেতু ইতালি চলে গেল, এদের শক্তি কমে গেল, তো মনে রাখবো ওই সময় ছিল অটোমান সাম্রাজ্য। তোমরা পড়ছো না যে একসময় উসমানীয় খেলাফত ছিল, যে উসমানীয় খেলাফত সারা বিশ্ব শাসন করছে, এটা আমরা জানি, মুসলমানদের জন্য গর্বের বিষয়, তাই না? তো এই সাম্রাজ্যকে বলা হতো অটোমান সাম্রাজ্য, বর্তমান যেটা তুরস্ক। সেই অটোম্যানরা এই যুদ্ধে অক্ষ শক্তির পক্ষ নিল। কেন? কারণ এদের সাথে আবার রাশিয়াদের ঝামেলা ছিল। অটোমানদের সাথে এখনো পর্যন্ত তুরস্কের সাথে রাশিয়ার ঝামেলা। এই কারণেই তুরস্ক কিন্তু ন্যাটোতে যোগ দিছে রাশিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য। এটা আগের যুগ থেকেই চলে আসছে যে অটোম্যানদের সাথে রাশিয়ার ঝামেলা ছিল, এই জন্য এই যুদ্ধে অটোম্যানরা জড়িয়ে পড়ে, ঠিক আছে? এবার আসে এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে, দুইটা পক্ষ, এটাই ছিল প্রথম বিশ্বযুদ্ধ। একটা দেশ খুব মজা পাচ্ছে, কোন দেশ বলো তো? আমেরিকা। আমেরিকা হাতে তালি দিচ্ছে যে ও সুন্দর সুন্দর, তোমরা যুদ্ধ করো, আমি তোমাদের ঠিক আছে। আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল সে একটা ডক্ট্রিন মেনে চলতো, ওই দেশের নীতি ছিল আমেরিকান ফর দ্য আমেরিকান, যে আমরা কারোর জন্য যুদ্ধ করব না, ঠিক আছে? যে এই কি আছে, আমেরিকা কি কাছে এর কাছে অস্ত্র বিক্রি করে, কারণ ওই সময় অলরেডি শিল্প বিপ্লব ঘটে গেছে ইউরোপে, ঠিক আছে? অস্ত্র অনেক কিছু আবিষ্কার হয়ে গেছে ততদিনে। আমেরিকা কি করতো, ব্যবসা করতো, অস্ত্রের ব্যবসা। তো এই প্রথম বিশ্ব যখন শুরু হয়ে গেল, এর কাছে অস্ত্র বিক্রি করে, এর কাছে অস্ত্র বিক্রি করে, সুন্দরভাবে খেলা জমে গেছে, ঠিক আছে? এখন আসো, তাহলে আমেরিকা কেমনে যুদ্ধে জড়িয়ে পড়ে এই জিনিসটা আমরা একটু দেখব। মজার বিষয়, এই যে জার্মানি ব্রিটেনের যে নৌবাহিনী ছিল, অনেক শক্তিশালী নৌবাহিনী ছিল, তো ওর বোটগুলো এর ইউবোট দিয়ে, কি বোট? ইউবোট। এই ইউবোট দিয়ে গ্রেট ব্রিটেনের বা ওদের ওই মিত্রপক্ষে যে নৌবাহিনী ছিল সেই নৌবাহিনীকে অ্যাটাক করছিল অনবরত। তো ভুলক্রমে
একটা জাহাজ গ্রেট ব্রিটেন থেকে মানে ইংল্যান্ড থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করছিল। এই ইংল্যান্ড থেকে আমেরিকার দিকে যাচ্ছিল একটা জাহাজ, যে জাহাজটা ছিল আমেরিকার জাহাজ। তো এই ইউবোট আমেরিকার এই যাত্রীবাহী জাহাজকে অ্যাটাক করে বসে। তখন আমেরিকা বলে যে জার্মানি আমার ক্ষতিপূরণ দাও। ঠিক আছে, কথিত আছে জার্মানি ক্ষতিপূরণ দিতে রাজি হয় না, উল্টা সে আমেরিকার প্রতিবেশী দেশের কাছে একটা চিঠি লেখে যে তুমি আমেরিকার সাথে যুদ্ধ বাঁধিয়ে দাও, যত সৈন্য যত অস্ত্র লাগে সব আমি দেবো। এবং এই চিঠিটা নাকি যেয়ে পড়ে আমেরিকার প্রেসিডেন্টের কাছে। তখন আমেরিকার প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা এই যুদ্ধে জার্মানির বিপক্ষে মিত্র শক্তিতে যোগ দেয় 1917 সালে। এখন একটা মজার বিষয় দেখো, যুদ্ধ একটার সাথে একটা কোরিলেট, এবং এই সময় আর একটা কাহিনী ঘটছিল। তাহলে একটু সবাই কমেন্ট করো তো যে আমেরিকা কত সালে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়? কত সালে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় মিত্র শক্তিতে? শুভ একজন লিখছে ভাই এই বয়সে আমরা আসলে কোন যুদ্ধ করব? আসলে তোমাদের জন্য সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে। হ্যাঁ, ভর্তি যুদ্ধ, এটা একটা যুদ্ধ। তো এই যুদ্ধগুলোতে তারা এগিয়ে থাকবে ভাইয়া। আল্লাহ বেছে বেছে ওই 53-60 জনকে মেডিকেলে আনবে যারা সব থেকে বেশি পরিশ্রমী। এটা আমরা প্রায় বলি, সব ক্লাসেই বলি। সো তোমাকে ধৈর্যশীল হতে হবে। অনেক গোল্ডেন, প্লাটিনাম, সিলভার এ প্লাস দেখবে হারিয়ে যাবে। আবার এ প্লাস হয়নি এদেরও মেডিকেলে চান্স হয়ে যাচ্ছে, এমন কিন্তু অনেক আছে, অনেক রেকর্ড আছে। এখন আসো দেখো, এই আমেরিকার সাথে আবার রাশিয়ার দ্বন্দ্ব ছিল, এখনো পর্যন্ত আছে। আমেরিকা যেই দিকে যায় রাশিয়া তার বিপরীত দিকে। তাহলে দেখো এই দুইটা দেশের ভিতর দ্বন্দ্ব থাকার কারণে যখন আমেরিকা এই প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিল, রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে বের হয়ে গেল এই 1917 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1917 সালটা। তাহলে দেখো 1917 সালে আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিল, আর রাশিয়া 17 সালে যুদ্ধ থেকে বের হয়ে গেল। কেন আমেরিকা যোগ দিয়েছে? এই কারণে না, আর একটা কারণ ছিল। কারণ এই যে আমেরিকার যে রাজা ছিল, সম্রাট ছিল, যাকে বলা হতো জার। আমরা জানি রাশিয়ান সম্রাটকে বলা হয় জার, ঠিক আছে? তো এই জার সম্রাট যে ছিল দ্বিতীয় নিকোলাস, অনেক স্বৈরশাসক ছিল, ফ্যাসিস্ট ছিল। তো এই ফ্যাসিস্ট এই যুদ্ধের ময়দানে ছিল। এখন যখন যুদ্ধ করতে হয় অনেক টাকা পয়সা লাগে, তখন ওই দেশের জনগণের উপর সে বেশি বেশি ট্যাক্স বসায়। ওই দেশের জনগণ, রাশিয়ার জনগণ ক্ষিপ্ত হয়ে এই দ্বিতীয় নিকোলাসের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে এই রাশিয়ান নাগরিককে। এই বিপ্লবকে বলা হয় রুশ বিপ্লব। এবং এই রুশ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল রুশ বিপ্লব লেনিন। আমরা লেনিনের নাম শুনছি না, লেনিন। এই বিপ্লবকে বলা হয় অক্টোবর বিপ্লব। কেন? কারণ এই বিপ্লবটা অক্টোবর মাসে ঘটে। এই বিপ্লবের আর একটা নাম আছে বলশেভিক বিপ্লব। কারণ কি, এই যে লেনিনের যে দলের নাম ছিল, তিনি একটা পার্টি গঠন করে, কমিউনিস্ট পার্টি, তাই না? সমাজতন্ত্র আমরা যেটাকে বলি, এই যে বাম ধারার যে রাজনীতি, এটা লেনিন সূত্রপাত করে, এবং সেই দলের নাম ছিল বলশেভিক। এই জন্য এই বিপ্লবের আর একটা নাম ছিল বলশেভিক বিপ্লব। তাহলে দেখো এই প্রথম বিশ্বযুদ্ধেই কিন্তু রুশ বিপ্লব ঘটে যায়, এবং এই যে জার সম্রাট দ্বিতীয় নিকোলাস, তাকে হত্যা করা হয়, তার মাথা কেটে ফেলা হয়। এবং এই কারণে রাশিয়া যুদ্ধ দিকে নজর না দিয়ে তার নিজ দেশের দিকে নজর দেয়। এবং এই তারপর থেকে দেখা এখনো রাশিয়াতে সমাজতন্ত্র আছে, ঠিক আছে? ওকে, এখন আসো ভাইয়া, এভাবে যুদ্ধটা চলতেছে। এখন এই যুদ্ধে কারা জিতবে? দেখো এখানে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এই যে গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ডের যে পররাষ্ট্র মন্ত্রী ছিল বেলফোর, সে কি করলো, ব্রিটেনে যে রথচাইল্ড ফ্যামিলি ছিল, সে ইহুদি ফ্যামিলি, এদের অনেক টাকা পয়সা ছিল। তখন সেই ইহুদি ফ্যামিলিকে প্রপোজাল দেই যে রথচাইল্ড ফ্যামিলি, শোনো, আমাদের যে ভূমিগুলো আছে সারা বাংলা পৃথিবীতে ছড়িয়ে, সেখানে একটা দেশ তোমাদেরকে দিব, গিফট দেব, যেখানে তোমরা কি করতে পারবে, যেখানে তোমরা নিজেদের সাম্রাজ্য, নিজের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। এই ঘোষণা করা কে বলা হয় বেলফোর ঘোষণা। এই ঘোষণাও দেওয়া হয় 17 সালে। দেখো তাহলে 17 সালে সবগুলো ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে ইহুদিরা কি করবে এই বিশ্বযুদ্ধে? এই যে জার্মানিতে যেসব ইহুদিরা ছিল, তারাও তার নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে। তারা ব্রিটেনকে কি করে, তারা রথচাইল্ড ফ্যামিলি অনেক বেশি শক্তিশালী ছিল, সব দেশে ইহুদিরা ছড়ানো ছিটানো ছিল। তো বলছিল যে ইহুদি, তোমরা জার্মানির কে হেল্প না করে আমাদেরকে টাকা পয়সা দাও, আমাদেরকে যে অ্যাসিটন আবিষ্কার করেছে সেই অ্যাসিটনের সূত্র দাও, আমরা এই যুদ্ধে ব্যবহার করব। এই জন্য মনে রাখবা, প্রথম বিশ্বযুদ্ধে অ্যাসিটন নামক যে রাসায়নিক পদার্থ ছিল সেইটা দিয়ে তার অস্ত্র ব্যবহার করা হয়।
ঠিক আছে? তাহলে দেখো, ইহুদিরা নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করলো, ফলাফল স্বরূপ এই যুদ্ধে এই অক্ষ শক্তি হেরে গেল, পরাজিত হলো, এবং মিত্র শক্তি জিতে গেল, জয়ী হয়ে গেল। এখন আমরা দেখব এই যুদ্ধের ফলাফল কি ঘটে এই যুদ্ধের ফলে। ঠিক আছে? ওকে, তাহলে দেখো একটার সাথে একটা ঘটনা কোরিলেট করছে, যে বেলফোর ঘোষণায় যে ইহুদি রাষ্ট্র কেন প্রতিষ্ঠা হয়েছে, ইসরায়েল এই ফিলিস্তিন নিয়ে কেন ঝামেলা। এই যে প্রথম বিশ্বযুদ্ধে বেলফোর কথা দিয়েছিল যে তোমাদেরকে আলাদা একটা রাষ্ট্র দিব, এরপর থেকে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ফিলিস্তিনিতে এসে এসে বিভিন্ন দেশের ইহুদিরা বসবাস করতে শুরু করলো, ওই যে একটা ভূমি ওদেরকে দিয়ে দিল। এখন আমরা ফলাফল দেখি, চলো। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। তো দেখো, প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয় এই জার্মানিকে, কারণ এই জার্মানি অস্ট্রো হাঙ্গেরিকে বলছিল যে সার্বিয়াকে তোর আনুগত্য প্রকাশ করতে বল, যদি না করে আমি তোমার পিছনে আছি, তুমি যুদ্ধ বাদিয়ে দাও। ঠিক আছে? তাহলে দেখো, এই প্রথম বিশ্বযুদ্ধে এই তিনটা দেশেরই শাস্তি হবে। যে অক্ষশক্তি তিনটা দেশ ছিল, জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি এবং অটোমান সাম্রাজ্য, এই তিনটা দেশকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। প্রথম শাস্তি হবে জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধের জন্য মেন কালপ্রিট ছিল জার্মানি, এবং জার্মানিকে দায়ী করা হয়, এবং বলা হয় যে এর সাথে একটা চুক্তি করা হয়, সেই চুক্তির নাম ছিল দ্বিতীয় ভার্সাই চুক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 7 স্টার 8 স্টার যত স্টার পারো দাও, দ্বিতীয় ভার্সাই চুক্তি। তাহলে দেখো, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় 1918 সালে। এই জার্মানিকে বলা হয়, একটা চুক্তি চাপিয়ে দেয়, দ্বিতীয় ভার্সাই চুক্তি। কত সালে? 1919 সালে। ভাইয়া এটা ভুলে যাব, কেমনে মনে রাখবো? দেখো, 2টা 19 দ্বিতীয় ভার্সাই চুক্তি, 2টা 19 দ্বিতীয় ভার্সাই চুক্তি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, ভাই এটাকে দ্বিতীয় কেন বলছি? তাহলে অবশ্যই ভার্সাইয়ে প্রথম কোন চুক্তি হয়েছিল প্রথম ভার্সাই চুক্তি, বা প্রথম ঠিক বলা হয় না, যে প্রথমবারের মতন ভার্সাইয়ে 4টা চুক্তি হয়, এখানে 2টা চুক্তি হয়। এটা ভুলে যাও, তুমি মনে রাখো প্রথম ভার্সাই চুক্তি। এই প্রথম ভার্সাই চুক্তির ফলেই আমেরিকা ইংল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে। ঠিক আছে? তাহলে ইম্পর্টেন্ট। তাহলে প্রথম ভার্সাই চুক্তির ফলে ইংল্যান্ড থেকে বা ব্রিটেন থেকে আমেরিকা স্বাধীনতা লাভ করে। আর দ্বিতীয় ভার্সাই চুক্তিটা আমার কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয় ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে, যে জার্মানি এখন থেকে তুমি আর কোনো সেনাবাহিনী, নৌবাহিনী বিস্তার করতে পারবে না, কোনো অস্ত্র বানাতে পারবে না, কারণ প্রথম বিশ্বযুদ্ধের মেন কালপ্রিট তুমি। আর কি করা হয়? তার জমিগুলো, তার খনিজ সম্পদগুলো সব ফ্রান্স এবং ব্রিটেন ভাগ করে করে নিয়ে নেই। এবং সবচেয়ে মজার বিষয়, জার্মানির একটা বন্দর ছিল ডানজিক বন্দর, এটা একটু মাথায় রাখো, এটা পরবর্তীতে কাজে লাগবে। এই ডানজিক বন্দর পোল্যান্ডকে গিফট করে দেয়, যে পোল্যান্ড তোমাকে গিফট করে দিলাম এই খুশিতে। ঠিক আছে? এরপরে কি ঘটনা ঘটে? তাহলে জার্মানির শাস্তি হয়ে গেল দ্বিতীয় ভার্সাই চুক্তি একে, এবং শুধু তাই নাই, প্রত্যেক বছর বছর আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এই মিত্র শক্তিকে, যে তোমার জমি নিয়ে নিলাম, তোমার সেনাবাহিনী বাড়াইতে পারবা না, আরো কি করতে হবে? প্রত্যেক বছরে আমাকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে দেখো, জার্মানির উপর একটা অন্যায্য চুক্তি চাপিয়ে দিল, জার্মানি মানতে বাধ্য হলো। এবার আসে অস্ট্রো হাঙ্গেরি, বলে তুইও এর জন্য দায়ী, তোরও শাস্তি হবে। এই অস্ট্রো হাঙ্গেরিও ভেঙে ফেলা হয়, অস্ট্রো হাঙ্গেরির সাম্রাজ্য ভেঙে যায় প্রথম বিশ্বযুদ্ধে। এই যে একটা চুক্তি হয়, সেন্ট জার্মেন চুক্তি, তোমার এত কিছু মনে রাখার দরকার নেই, এটা তুমি শুধু মনে রাখবা এই চুক্তির ফলে অস্ট্রো হাঙ্গেরি ভেঙে কি কি 5টা দেশ হয়, অস্ট্রিয়া, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, স্লোভাকিয়া, বুলগেরিয়া, এরকম 5টা দেশ হয় আর কি। আমার 5টা দেশের নাম সঠিক মনে নাই, তবে মনে রাখবো অস্ট্রো হাঙ্গেরি ভেঙে যায়। ঠিক আছে? এইবার হবে অটোমান সাম্রাজ্য। আমাদের যে অটোমান সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যকেও ভেঙে দেওয়া হয়, যে তুমি আর এই সাম্রাজ্য থাকতে পারবা না, তুমি ভেঙে যাবা সেভার চুক্তির মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতন, যে অটোমান সাম্রাজ্য ভেঙে যায় কোন চুক্তির মাধ্যমে? সেভার চুক্তির মাধ্যমে। ভেঙে একদিকে দেখো মজার বিষয়, সিরিয়া, একদিকে সিরিয়া এবং লেবানন তৈরি হয়। এই সিরিয়া এবং লেবানন নিয়ে নেই ফ্রান্স নিয়ে নেই। তাহলে সিরিয়া লেবানন কিন্তু তুরস্কের অধীনে ছিল এক সময়। আর একদিকে হয়ে যায় ইরাক আর ফিলিস্তিনি, ইরাক প্লাস ফিলিস্তিন। এই যে ফিলিস্তিন, ইহুদিদের কথা দিয়েছিল ব্রিটেন যে তোমাদের একটা ভূমি দেব, বেলফোর ঘোষণা 1917 সালে। এই ফিলিস্তিন নিয়ে নেই ব্রিটেন নিয়ে ইহুদিদের বলে, যাও এই ভূমি তোমাদেরকে দিয়ে দিলাম, ওখানে বসবাস করা শুরু করো। তাহলে দেখছো কি শয়তানের শয়তান, জমি ছিল তুরস্কের মুসলমানদের, অথচ দিয়ে দিল ইহুদিদের। তাহলে দেখো, ইতিহাস একটার সাথে একটা কোরিলেট ভাইয়া। কখনোই কোনো কিছু পড়ে মুখস্থ করা তুমি পারবা না, জিকে তুমি ভুলে যাবা। এই জন্য জিকের ইতিহাসটা তোমাকে কি করতে হবে?
এভাবে গল্পের মতো করে মনে রাখতে হবে। আমাদের রেটিনার তোমার জিকেতে যদি ভর্তি হও, আমাদের 32টা এরকম ছোট 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 ভিডিওগুলো থাকবে এবং তোরটা ধারাবাহিকভাবে এই ইতিহাসগুলো তোমাকে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা যারা আমাদের কোর্সে এনরোলড আছো মেডিকেল ভর্তি পরীক্ষায়, তোমরা এই সবগুলো ভিডিও একসাথে ক্লাসগুলো পেয়ে যাবে। একটার পর একটা ঘটনা ঘটে, কোন ঘটনার সাথে কি ঘটে, কেন ঘটে। ঠিক আছে, ওকে। এবার আসো, এই যে প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 85 লক্ষ সৈনিক মারা যায় এবং বেসামরিক লোকজন মারা যায় 1 কোটির উপরে, 1,30,00,000-এর মতন। এই যে বিশাল লোকজন মারা যায়, যাতে আর কখনো যুদ্ধ না বাটে, বিশ্বের মোড়লগুলো একটা সংস্থা তৈরি করে, তার নাম ছিল জাতিপুঞ্জ, লিগ অব নেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতন, যে লিগ অব নেশনস কোন যুদ্ধের ফলে তৈরি হয়? প্রথম বিশ্বযুদ্ধের ফলে। কত সালে? 1920 সালে। আর বেলফোর ঘোষণা, এটা তো আমরা আগেই শিখে আসছি, বেলফোর ঘোষণা প্রথম বিশ্বযুদ্ধের সময়ই দেওয়া হয়। এখন আসো মজার বিষয়, দেখো এই যে দেখো জার্মানির যে জমিগুলো ছিল সব দখল করে নিয়ে নিয়েছে কে? ফ্রান্স আর ব্রিটেন। তো আমরা জানি ইতালি, মনে আছে? ইতালি প্রথমে অক্ষশক্তি থাকলো, পরে ব্রিটেনের সাথে যোগ দেয়। তো এই যে দেখো এখানে ইতালিকে কোনো কিছু না দিয়েই ব্রিটেন এবং ফ্রান্স ভাগ করে নিয়ে নেই। তখন ইতালি বলে, শুনে রাখ ফ্রান্স এবং ব্রিটেন, আবার যদি কোনোদিন যুদ্ধ বাঁধে তাহলে আমি তোদের বিপক্ষে যুদ্ধ করব। ঠিক আছে, আবার যদি কোনোদিন যুদ্ধ বাঁধে, তোরা আমাকে ভাগ বাটারে দিসনি, আমি তোদের বিপক্ষে যুদ্ধ করব। ঠিক আছে, এই জন্যই বলা হয়ে থাকে প্রথম বিশ্বযুদ্ধের ভিতরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকায়িত ছিল। বুঝছো রে ভাইয়া? তাহলে দেখো প্রথম এই যে এদেরকে অন্যায্য চুক্তি করা হলো, এরা কি এটা মেনে নেবে? খুবই ফুসছে জার্মানি। একটু মনে রাখবা, এই প্রথম বিশ্বযুদ্ধের সময় একজন সামান্য সৈনিক ছিল, একজনের ছবি দেখাই, এই যে ইনি প্রথম বিশ্বযুদ্ধে। এই মহান ব্যক্তির নাম কি বলতো? এই মহান ব্যক্তির নাম কি? ঠিক আছে, দেখি তোমাদের কমেন্ট। এই মহান ব্যক্তিটি হচ্ছে আমাদের ইতিহাসের সেই বিখ্যাত ব্যক্তি অ্যাডলফ হিটলার। ঠিক আছে, যার গার্লফ্রেন্ডের নাম ছিল ইভা ব্রাউন, যাকে নিয়ে একটা মজার কাহিনী আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু নিয়ে। তো আসো, এই মহান ব্যক্তিটি প্রথম বিশ্বযুদ্ধের সময় কি ছিলেন? একজন সৈনিক ছিলেন, যিনি ছিলেন চরম ইহুদি বিদ্বেষী। কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন শুরু হয়? তিনি যখন, কথিত আছে, গল্প আছে, তিনি যখন ছোট ছিলেন তিনি ভালো ছবি আঁকতে পারতেন। ঠিক আছে, তো তিনি যখন আর্ট স্কুলে ভর্তি হতে গেলেন, ওই আর্ট স্কুলে যিনি হেড ছিলেন তাকে 2বার রিজেক্ট করে দেয়। ওই হেডমাস্টার বা ওই শিক্ষকটি ছিলেন একজন ইহুদি। তার কি ইহুদি বিদ্বেষ হবে না? এই যে ইহুদির প্রতি একটা ক্ষোভ। এরপরে তার মা যখন অসুস্থ থাকে, একজন ইহুদি চিকিৎসক চিকিৎসা করেন এবং তার মা মারা যায়। এখানেও সে ইহুদি ডাক্তারকে দায়ী করে, এখানেও তার ইহুদি বিদ্বেষ ছিল। এবং ফাইনালি 17 সালে তিনি 1914 সালের দিকে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তিনি দেখেছেন ইহুদিরা তার নিজ দেশের সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে। এই যে ইহুদি বিদ্বেষ, রথচাইল্ড ফ্যামিলি বিশেষ করে, যে তার সেই ব্রিটেনের রথচাইল্ড ফ্যামিলি কিভাবে ইহুদিরা তাকে ক্ষতি করেছে, এই যে বিষয়গুলো নিয়ে হিটলারকে কি করলো? বিষিয়ে তুললো। একসময় আস্তে আস্তে হিটলার সৈনিক থেকে আস্তে আস্তে নিজস্ব দল গঠন করে এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায়। প্রথমে মেয়র, তারপর আস্তে আস্তে উঠতে উঠতে চ্যান্সেলরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন এবং একসময় চ্যান্সেলর মারা যায়, এই সুযোগে তিনি চ্যান্সেলর হয়ে যান। তার একটা নিজস্ব পুলিশ বাহিনী ছিল যার নাম ছিল গেস্টাপো। ঠিক আছে, এবং তার যে বাহিনী তার নাম ছিল নাজি বাহিনী বা নাৎসি বাহিনী। তাহলে দেখো যে জার্মানের যে হিটলার আস্তে আস্তে ফ্যাসিস্ট হয়ে উঠলো, সে আস্তে আস্তে শক্তি সংগ্রহ করলো, সে ইহুদিদের শায়েস্তা করা শুরু করলো এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয় এই জার্মানির কারণে। ঠিক আছে, একটু পরে আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়। ওকে, তাহলে দেখো এই যে একজন চরম ইহুদি বিদ্বেষী ছিল এবং এরা কয় লক্ষ ইহুদি মারে তোমরা জানো? হলোকাস্ট বলা হয় যাকে, তাই না? যে 30 লক্ষ ইহুদিকে হত্যা করে এবং ইনি নাকি বলে গেছিলেন যে আমি এত ইহুদি কেন হত্যা করছি, একসময় বহির্বিশ্ব এটা দেখবে, এই যেসব ইহুদিরা বেঁচে আছে এদের কারণে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনে নিয়ে কি করছে ইহুদিরা। ওকে, তো আমরা দেখবো এখন কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুটা আসলে কিভাবে হয়। ঠিক আছে, এই যে আমাদের যে জার্মানি ছিল, যে হিটলার ছিল, আস্তে আস্তে তার যে দ্বিতীয় ভার্সাই চুক্তি, অন্যায্য চুক্তি তার উপর চাপিয়ে দেওয়া হয়
একসময় জার্মানি যখন শক্তিশালী হয়ে ওঠে তখন এই চুক্তি ভঙ্গ করে এবং সে ভাবে এইবার মনে হয় এই দেশগুলো তাকে অ্যাটাক করে বসবে, কিন্তু কেউ কিছু বলে না। হিটলার হতাশ হয়ে পড়ে, আরে আমি তো যুদ্ধ চাচ্ছি, আমি তো প্রতিশোধ নিতে চাই। জার্মানি কি চায়, হিটলার কি চায়, সে প্রতিশোধ নিতে চায়, অথচ কেউ কিছু বলে না। তো হঠাৎ করে ওই যে ডানজিক বন্দর মনে আছে, পোল্যান্ডের যে ডানজিক বন্দর ছিল সেই বন্দরটা পোল্যান্ডকে গিফট করা হয়, জার্মানি ছিল ওটা দখল করে নিয়ে নেই। হঠাৎ করে জার্মানি কি করে, এই ডানজিক বন্দর অ্যাটাক করে এই ডানজিক বন্দর আবার কেড়ে নেই। এইবার জার্মানি ভাবে পোল্যান্ড হয়তো বা তাকে অ্যাটাক করবে, এইবার পোল্যান্ড কিছু বলে না, জার্মানি আবার হতাশ হয়ে যায়, হিটলার আবার হতাশ হয়। এখানে একটা কথিত আছে যে জার্মানি নাকি জার্মানির যে হিটলার ছিল তার যে গার্লফ্রেন্ড ছিল ইভা ব্রাউন, তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো পোল্যান্ডে নাকি তখন পোল্যান্ডকে বলে যে পোল্যান্ড আমার গার্লফ্রেন্ডকে ফেরত দাও। আরও একটা কাহিনী কথিত আছে যে পোল্যান্ডের সেনাবাহিনী যে পোশাক পরতো সেই পোশাক জার্মানি একজনকে পরিয়ে তাকে হত্যা করা হয় এবং হিটলার নাকি বহির্বিশ্বকে বলে যে বহির্বিশ্ব দেখো, এই যে পোল্যান্ডের সেনাবাহিনী আমার দেশের ভিতর চলে আসছে, এই কারণে আমি তার সেনাবাহিনীকে হত্যা করেছি এবং এই কারণে এই পোল্যান্ডের বিপক্ষে আমি এই ডানজিক বন্দর আক্রমণের মধ্যে দিয়ে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে। এটা একটা কথিত কাহিনী আছে যে হিটলার যুদ্ধের জন্য এমন মরিয়া ছিল। আলটিমেটলি জার্মানি কি করে, এই যে প্রথম অ্যাটাক করে এই পোল্যান্ডকে, মনে আছে? তাহলে এই পোল্যান্ডের জন্য কাল হয়ে দাঁড়ালো কোনটি ভাইয়া, ওই যে ডানজিক বন্দর। এই যে পোল্যান্ডকে আক্রমণের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিভাবে, যখন পোল্যান্ডকে আক্রমণ করা হলো তখন ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনের খুব খারাপ লাগলো। তারা বলল জার্মানি তুমি এই পোল্যান্ডকে আক্রমণ করা বন্ধ করে দাও, না হলে আমি কি করব, আমি এই যুদ্ধে জড়িয়ে পড়বো। হিটলার বলল ওকে, আমি তো এটাই যাচ্ছি, ইউ গাইজ আর ওয়েলকাম, আসো, ঠিক আছে। তো হিটলার তো এটাই চাই, তো চলে আসো, খেলা হবে। এবার এই যে ডানজিক বন্দর নিয়ে এই যে এরা যখন চলে আসলো, রাশিয়াও চলে আসলো, স্বাভাবিকভাবে রাশিয়া চলে আসলো। তো জার্মানি এদিকে যখন আসলো, মনে আছে ইতালি কি বলছিল যে বন্ধু, যে ফ্রান্স এবং ব্রিটেন শুনে রাখ, আবার যদি কোনোদিন যুদ্ধ বাঁধে আমি তোদের বিপক্ষে যুদ্ধ করব। এই যে যুদ্ধ বাঁধলো জার্মানির সাথে, ইতালি বলে বন্ধু আমি তোমার পিছু আছি, এই যে চলে আসলো। এবং দেখো এই জার্মানির যে হিটলার ছিল তিনি ছিলেন স্বৈরশাসক, ইতালির যে যিনি ছিলেন মুসোলিনি তিনিও ছিলেন একজন স্বৈরশাসক। তো আমাদের এশিয়ার একজন স্বৈরশাসক ছিল, জাপানের একজন হিরো ছিল যার নাম ছিল হিরো হিতো। এই তিনজন ফ্যাসিস্ট মিলে এক হয়ে গেল, এরা হলো অক্ষ শক্তি। আর ইরাক কয়জন ছিল, মিত্র শক্তি। এই যে যুদ্ধ শুরু হয়ে গেল, একটা দেশ হাতে তালি দিচ্ছে, কোন দেশ ভাইয়া, হ্যাঁ, যাদের নীতি ছিল আমেরিকান ফর দ্য আমেরিকান, যে যুদ্ধ বাঁধলে তারা খুব খুশি, সেই দেশটা হচ্ছে আমেরিকা। এখনো পর্যন্ত কোন দেশে যদি যুদ্ধ বাঁধে আমেরিকা খুব খুশি হয়, বুঝছো রে, কারণ আমেরিকান ফর দ্য আমেরিকান, যুদ্ধ বেলা অস্ত্র বিক্রি করা শুরু করলো, ঠিক আছে। আলটিমেটলি আমেরিকা কিভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে এটা আমরা একটু জানি। এই যে আমাদের জাপানের হিরোহিত ছিল, এ কি করলো যে আমাদের যে প্রশান্ত মহাসাগরে একটা বন্দর ছিল, হ্যাঁ, একটা নৌঘাটি ছিল, আমেরিকান নৌঘাটি। তুমি দেখবা যে সারা যত মহাসাগর আছে সব জায়গায় আমেরিকার নৌঘাটি আছে। কেন? কারণ সেই নৌঘাটি থেকে বিভিন্ন দেশের উপর নজর রাখতে, মিসাইল মারতে তার সুবিধা হবে, এবং আমেরিকার এই নৌঘাটিগুলো অনেক শক্তিশালী, ঠিক আছে। তো জাপান কি করলো, তার দেশের কাছে যে প্রশান্ত মহাসাগরের যে পার্ল হারবার নৌঘাটি ছিল সেখানে অ্যাটাক করে বসলো। এবং আমেরিকার এই নৌঘাটিগুলো তুমি যদি দেখো যে ওর উপর যদি একটা পাখিও উড়ে যায় তাহলে আমেরিকার রাডারে ধরা পড়ে। কেন জানি 7 ডিসেম্বর, কয় ডিসেম্বর, 7 ডিসেম্বর 1941 সালে জাপান যখন একে অ্যাটাক করে, ওদের রাডারে ধরা পড়ে না, ওরা বুঝতে পারে না, এবং অ্যাটাক করে এই পার্ল হারবার বন্দরটা দখল করে নেয়। আমেরিকা বলল যে তোরা আমাকে আর ভালো থাকতে দিলি না, আমাকে সামনে আসতেই হলো। আমেরিকা এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবার জড়িয়ে পড়ে 41 সালে 7 ডিসেম্বর। ফলাফল একসময় আমরা জানি হিটলার আত্মহত্যা করে, ঠিক আছে, তার গার্লফ্রেন্ড সহ, এবং তার আগে একটা চিঠি লিখে যায় যে আমি কেন এত ইহুদি হত্যা করলাম, এর কারণ একদিন বিশ্ববাসী জানতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক কাহিনী ছিল, এত ডিটেলসে আমরা গেলাম না। আমাদের কোর্সে তোমরা যারা ভর্তি হবা সেখানে আমরা ডিটেলস আলোচনা করব এবং ফলাফলগুলো আরো আলোচনা করব। একসময় কি হয়, জার্মানি সহ জাপান আত্মসমর্পণ করে ফাইনালি। দেখো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, শেষ হয় 45 সালে। মজার বিষয়, শুরু হয় 1 সেপ্টেম্বর, শেষ হয় 2 সেপ্টেম্বর, এর মাঝখানে 6টা বছর পার হয়ে যায়। ফাইনালি যখন জাপান 2রা সেপ্টেম্বর আত্মসমর্পণ করে, এই আত্মসমর্পণের মধ্য দিয়েই আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল কি হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের যদি আমি ফলাফল ধরি, তাহলে যেগুলো কলোনি ছিল, যেমন আমরা একসময় ব্রিটিশ কলোনিভুক্ত ছিলাম, আমরা কিন্তু স্বাধীন হয়ে গেছি। ওই দেখো শেষ হয় 45 সালে। মনে রাখবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর বিভিন্ন কলোনিভুক্ত দেশগুলো স্বাধীন হতে থাকে। যেমন আমরা স্বাধীন হই 47 সালে, পাকিস্তান ভারত স্বাধীন হয় 47 সালে। তা আমরা সবাই কি ব্রিটিশদের কলোনিভুক্ত দেশ ছিলাম, ঠিক আছে? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেসব কলোনিভুক্ত দেশগুলো সবাই স্বাধীন হতে শুরু করলো, ঠিক আছে? আর কি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে? জাতিপুঞ্জ যে আমাদের গঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে, যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ও যুদ্ধ থামাইতে পারে নাই, সুতরাং এই জাতিপুঞ্জের কোনো কাজ নাই। আমাদের যুদ্ধ যাতে পরবর্তীতে না বাদে শান্তি প্রতিষ্ঠা হয়, এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাতিসংঘ, ঠিক আছে? 1945 সালেই জাতিসংঘ গঠিত হয়। এখন মজার খেলা দেখবা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই তিনটা দেশ, এটা পরীক্ষায় প্রায়ই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি কি? যা ইতালি, জার্মানি, জাপান। এবং এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নিজেদের দেশ গঠনে মনোযোগ দেয়, এবং এখন দেখা এই তিনটা দেশই উন্নত দেশ, ঠিক আছে? এই তিনটা দেশই কি ভাই? উন্নত দেশ। তাহলে এখানের মডেল হয়ে উঠলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মডেল হয়ে উঠলো দুইটা দেশ। চলো আমরা সেই দুইটা দেশ দেখি। এই দুইটা দেশ, একদিকে তোমার আমেরিকা, আর একদিকে ভার্সেস আমি বলবো ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, তুমি যাই বলো না কেন। হ্যাঁ, আমি লিখে রাখি রাশিয়া। দেখবা এখনো পর্যন্ত আমেরিকা যেই দিকে যায়, রাশিয়া সেই দিকে যায়। এই যে 45 সালের পরে আজকের দিন পর্যন্ত আমি বলবো স্নায়ুযুদ্ধ চলছে। স্নায়ুযুদ্ধ মানে কি? ক্লাসের দুইজন রোলধারী, এক রোল আর দুই রোল, দুইজনই মোড়ল। দেখবা দুইজনের ভিতর সরাসরি কোনো যুদ্ধ হয় না, কিন্তু এরা কি করে ভাইয়া? এদের ভিতর স্নায়ুযুদ্ধ চলে, ঠিক আছে? যখনই মনে রাখবা এই যে 45 সালের পর থেকে আজকে পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে, সবার পিছনে হয় আমেরিকা আছে অথবা রাশিয়া আছে। যেমন আমাদের মুক্তিযুদ্ধ কি? একটা স্নায়ুযুদ্ধের ফলাফল। যেমন আমাদের যুদ্ধের সময় আমাদের পক্ষে কে ছিল? পাকিস্তানের পক্ষে কে ছিল? আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট কি বলছিল? যে বন্ধু পাকিস্তান, আমি তোমার সাথে আছি। বাংলাদেশ তো ভয় পেয়ে গেছে। বাংলাদেশ, তখন রাশিয়ার প্রেসিডেন্ট বা সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি। সে কি বলেছিলেন? যে কি রাশিয়া সাপোর্ট, আমেরিকা সাপোর্ট দিচ্ছে পাকিস্তান দিয়ে, ঠিক আছে তাহলে আমি অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট দিব, তাই না? এই ঘটনা তো আমরা জানি যে আমাদের যুদ্ধের সময় কি ঘটেছিল। পাকিস্তান বলছে বন্ধু পাকিস্তান আমাকে বাঁচাও, ভারত আর বাংলাদেশ একসাথে আমাকে অ্যাটাক করেছে। তখন আমেরিকা বলছিল বন্ধু টেনশন করো না, আমার সপ্তম নৌবহর বাংলাদেশের খুব কাছে বঙ্গোপসাগরে আছে, ঠিক আছে? বাংলাদেশ আবার ভয় পেয়ে গেছে। এই কথা চলে গেছে নিকোলাই পদগর্নির কানে। নিকোলাই পদগর্নি কি বলেছিল? যে শক্তি কি আমার নাই? সে যদি সপ্তম নৌবহর পাঠায়, আমি পাঠাবো অষ্টম, নবম, দশম নৌবহর, তাই না? এরপরে তার সাবমেরিনগুলো আমাদের বন্দরে রেখে দেই, চট্টগ্রাম বন্দরে রেখে দেই। আমেরিকা থেকে বন্দুক তাক করে থাকে যে আসবি আই। আমেরিকার ভয়তে আসে না। যদি আসতো তাহলে কি হতো? তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত, আর এই ফাঁকে আমরা যে স্বাধীন হয়ে যাই, তাই না? তারপর দেখো ভিয়েতনাম যুদ্ধ। বঙ্গোপসাগরের নৌঘাটি কি করছিল? কারণ এই আমেরিকা তখন ভিয়েতনামের সাথে যুদ্ধ করছিল, কারণ ভিয়েতনাম ছিল রাশিয়াপন্থী। তার মানে স্নায়ুযুদ্ধটা কি? এরা সরাসরি কোনো যুদ্ধে জড়াবে না। কোনো দেশ যদি আমেরিকাপন্থী হয় তাহলে রাশিয়া ওকে অ্যাটাক করবে, কোনো দেশ যদি রাশিয়াপন্থী হয় তাহলে আমেরিকা ওর পিছনে লাগবে। এটা হচ্ছে স্নায়ুযুদ্ধ। তো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে সোভিয়েত ইউনিয়ন ছিল, এই সোভিয়েত ইউনিয়নের 15টা রাষ্ট্র ছিল, 15টা রাষ্ট্র অনেক শক্তিশালী ছিল। তো এটা মনে করো আমেরিকা, উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা মনে করো আটলান্টিক মহাসাগর, আর এখানে আছে ইউরোপ, এখানে আছে আফ্রিকা, আর এখানে মনে করো এশিয়া, এটা মনে করো আফ্রিকা। এর মাঝখানে যে আটলান্টিক মহাসাগর, তো এই আটলান্টিক মহাসাগর এই বরাবর যদি দাগ কাটি, এটা হয় উত্তর আটলান্টিক মহাসাগর। তার মানে ইউরোপ মহাদেশটা পড়েছে উত্তর আটলান্টিক মহাসাগরে। তো এখানে রাশিয়া, তো রাশিয়া আর ইউরোপের ম্যাক্সিমাম অংশ দখল করে রাখতো, বা 15টা রাষ্ট্রই তার ছিল এই বরাবর। তার মানে দেখছে রাশিয়া অনেক শক্তিশালী হয়ে গেছে, আমেরিকার এটা ভালো লাগলো না। তখন আমেরিকা কি করলো? আমেরিকা এই যে আটলান্টিক মহাসাগরের উত্তর দিক, মানে নর্থ আটলান্টিক মহাসাগর বা নর্থ আটলান্টিকের যে দেশগুলো ছিল, সেই দেশগুলোর সাথে একটা ট্রিটি করলো, মানে একটা চুক্তি করলো। চুক্তি করার পরে একটা অর্গানাইজেশন গঠন করলো, ন্যাটো। তার মানে ন্যাটো মানে কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এর বর্তমান সদস্য দেশ 32টা। তার মানে কি? এরা সামরিক জোট গঠন করলো যে আমাদের ন্যাটোভুক্ত কোনো একটা দেশে যদি অ্যাটাক করে, তাহলে এই 32টা দেশে এক হয়ে তার বিপরীতে অ্যাটাক করবে।
বুঝছো? তাহলে এরা ন্যাটো গঠন করলো আর ইরা গঠন করলো ওয়ার্স প্যাক্ট। এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি মনে রাখো এর ন্যাটো আছে আর এই পাশে আছে সোভিয়েত ইউনিয়ন। এই যে খেলা চলতেছে, যুদ্ধ। রাশিয়া ইউক্রেন কেন যুদ্ধ শুরু হয়েছে ভাই? মজার বিষয়, এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে 90 সালের দিকে, 91 সালের দিকে। যখন ভেঙে যায় তখন এরা একটা চুক্তি করে যে এই 15টা দেশের কোনো দেশ এই ন্যাটোতে যোগ দিতে পারবে না। ঠিক আছে? তো এটা মনে করো রাশিয়া, এটা মনে করো ইউক্রেন। তো ইউক্রেনের মাঝখানে একটু শখ জাগলো যে আমি একটু ন্যাটোতে যুক্ত হই। এটা কি রাশিয়া মেনে নেবে যে তার ঘাড়ের পাশে এসে ন্যাটো সৈন্য আমেরিকার সৈন্যগুলো নিঃশ্বাস ফেলতেছে? এটা কি রাশিয়া মেনে নেবে যে তা ইউক্রেন যদি ন্যাটোর সদস্যভুক্ত দেশ হয় তাহলে অবশ্যই ন্যাটোর সদস্য বা আমেরিকার সৈন্যগুলো রাশিয়া চারদিক ঘিরে রাখবে? এটা রাশিয়া কখনোই চাইবে না। এই কারণে রাশিয়া কি করলো, ইউক্রেনকে অ্যাটাক করছে, বিনা কারণে অ্যাটাক করছে। আসলে কারণ কিন্তু একটা ছিল। কি ছিল? এই যে একটা চুক্তি কিন্তু আগে থেকেই ছিল যে তুমি কিন্তু ন্যাটোতে যোগ দিতে পারবে না, যদি যোগ দাও তাহলে খবর আছে। যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করছে এবং সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই না? তাহলে এই যে ভাইয়া ডিটেলস পড়ালাম, তাহলে এখান থেকে মেডিকেলে কি আসবে? মেডিকেলে আসবে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছে, কত সালে শেষ হয়েছে, এটা একটা এমসিকিউ। আবার যদি আসে যে ন্যাটো কত সালে গঠিত হয়, অবশ্যই 45 সালের পরে হবে, কারণ এখন স্নায়ুযুদ্ধ চলছিল। ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টা, এটা আসবে। পরীক্ষা আসবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কবে শুরু হয়। তাহলে দেখো আমরা সবগুলো প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে সবগুলো যুদ্ধ পড়িয়ে দিলাম মোটামুটি সামারাইজ করে। ঠিক আছে, এখন আমি কয়েকটা দুমদাম প্রশ্ন ধরবো, তোমরা অ্যানসার করো দেখি। দ্বিতীয় ভার্সাই চুক্তি কোন যুদ্ধের ফলে হয়? প্রথম বিশ্বযুদ্ধ নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বলো? দ্বিতীয় ভার্সাই চুক্তি কোন বিশ্বযুদ্ধের ফলে হয়? ঠিক আছে, এখন মেডিকেল ভর্তি পরীক্ষা ইন্টারন্যাশনাল থেকে 2টা প্রশ্ন আসবে, হ্যাঁ 2টা থেকে 3টা, এর বেশি আসবে না ইনশাল্লাহ। কিন্তু যেগুলো আসবে সেগুলো যাতে আমাদের পারতে হয়। তাহলে দেখো আমি কিন্তু অনেক কিছু পড়ে, এখন আমি প্রথমে শুরু করেছিলাম বলো তো, শতবর্ষব্যাপী যুদ্ধ কোন দুটি দেশের ভিতর হয়? শতবর্ষব্যাপী যুদ্ধ কোন 2টা মডেলের ভিতর হয়? ওকে, তোমরা তো জানো যে নাজি বাহিনী বা জার্মানির যে নাৎসি বাহিনী ছিল তার পুলিশ বাহিনীর নাম কি ছিল? গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো। প থেকে পুলিশ বাহিনী, গেস্টাপো লাস্টের অক্ষর প, প থেকে পুলিশ বাহিনী মনে রাখবা, তাই না? এখন তোমরা একটু বুদ্ধি খাটিয়ে বলো তো যে এরা যে গণহত্যা চালায়, এই গণহত্যার কিন্তু বিচার কার্যকর হয় নুরেমবার্গে। কোথায়? নুরেমবার্গে। ভেরি গুড। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরি, বলো তো অটোমান সাম্রাজ্য ভেঙে যায় কোন চুক্তির ফলে? অটোমান সাম্রাজ্য ভেঙে যায় কোন চুক্তির ফলে? সেভার চুক্তির ফলে। ঠিক আছে, মাশাল্লাহ তোমরা অনেক কিছু পড়ে গেছো। ইনশাল্লাহ আশা করি তোমরা অনেক ভালো কিছু করবা। আর বাকি সবকিছু ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে রেটিনার কোনো একটা ক্লাসে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে লিখে যাও, আমরা রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর যারা তোমরা আমাদের কোর্সে এনরোলড আছো, তোমরা জানো যে আমাদের রেটিনা এলএমএস আছে, সেখানে তোমাদের এই প্রিমিয়াম ভিডিওগুলো, আমাদের যে সিরিজ সিকোয়েন্স, প্রত্যেকটা গল্প অনুযায়ী জিকে, তোমার টপিক জিকে এবং ইংলিশ একদম ডাইজেস্ট করে দেওয়া হবে ইনশাল্লাহ। তোমার এত কষ্ট করে এত বেশি পড়া লাগবে না। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।